হ্যাঁ, তাহলে ক্লাস শুরু করছি। ওকে, হ্যাঁ। আপনি তো আপনার দেখতে পাই না স্যার। আমি দেখতে পাচ্ছ না কেন? আমি তো শুরু করে দিচ্ছি কখনই। স্যার আপনি আমাকে দেখতে পাচ্ছেন স্যার এখন? দেখতে পাচ্ছি, এই মাত্র পাইলাম, এটা বুঝলা না? হ্যাঁ, ভালো আছো না? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? ওকে। স্যার হ্যাঁ, আপনি ক্লাস শুরু করুন স্যার। স্যার হ্যাঁ, আপনি ওইখান থেকে রেকর্ড করে নিয়ে নিতে পারেন আপনার সবগুলো ক্লাস। আমি তো রেকর্ড করি না। রেকর্ড করলে অনেক সময় লাগে, আবার 1 ঘন্টা লাগে এটা রিকভারি করতে। স্যার করে নিয়েন, সমস্যা নেই, পারলে করে নিয়েন। হ্যাঁ, তোমরা ওই তখন আমাকে সময় দিও না। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং টু এভরিওয়ান। সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন স্যার? আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে পার্টিসিপেন্ট অনেক কম, আমরা তো সময় নিচ্ছি। জি স্যার, 88 স্যার জয়েন করতেছে সবাই স্যার। আপনার একটা ক্লাস করলাম তো স্যার, এজন্য অলরেডি পরীক্ষা, একটা পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে, তাই না? জি স্যার। সবাই আপনারা অবগত আছেন যে গতকালকে আইসিবিবির যে পরীক্ষা, নতুন পরীক্ষা রুটিন দিয়েছে না, পরীক্ষা রুটিন দিয়েছেন। অনেকেই আছেন যারা পুরাতন, আগেও আমার ক্লাস করছেন, তারাও এখানে আছেন। তাদের পরীক্ষা রিসেন্ট শুরু হয়ে যাবে। তারা হয়তো বা তাদের, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। দেখা যাচ্ছে না? The relationship between ethics and the law. আপনারা দেখতে পাচ্ছেন একটা পাওয়ার পয়েন্ট? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে বলেন তো? The relationship between ethics and system moral principle which is concerned with what is good for individuals. আমরা আজকে today we will start new chapter, ethical conflict. আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি সেটা হচ্ছে আমরা প্রিন্সিপালস অফ এথিক্স। আমরা প্রিন্সিপালস কি আমাদের করা দরকার, আমরা স্টার্ট করতেছি। আপনারা মিউট আনমিউট করবেন। আপনারা সবাই অত অবগত আছেন? আপনাদের যারা আপনারা এখন আজকে যারা আছেন সবাই কি পুরাতন সিলেবাস জানো, মানে সরি মানে নতুন করে যারা ভর্তি হচ্ছেন সবাই কি নতুন না পুরাতন স্টুডেন্ট আছেন? সব পুরাতন আছে স্যার। For your information, for your the old students information that your exam will be started from 10 November. স্যার সবাইকে কাইন্ডলি মিউট করে দেন স্যার। এইটাকে আকিবের সাথে কালকে কথা বলেন। মিউট করে দিচ্ছি স্যার আপনি মিউট করে দেন। ফিলিং যেহেতু আকিবের হলো ফিলিং চাই। ওকে, নতুন আপনাদের যেটা আছে জানুয়ারি টু জুন 2020 পরীক্ষার রুটিন হয়ে গেছেন এবং সেই পরীক্ষা সম্ভবত নভেম্বরের 10 তারিখ শুরু হবে মোস্ট প্রবাবলি, and you will fully prepared for the exam. আশা করি আপনারা সবাই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন। আজকের আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে ইথিক্যাল কনফ্লিক্ট। আমরা পূর্ববর্তীতে প্রিভিয়াস
চ্যাপ্টার ইথিক্স অ্যান্ড বিজনেস আমরা কমপ্লিট করছি। সেখানে আমরা পাইছি 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। How those fundamental principles will be conflict with each other. Those is the mainly emphasized in the chapter ethical conflict. Okay, so from ethical conflict, a case study, most of the case study will be given from this chapter. এখানে ওয়েটেজ 10 মার্কস 10% ওয়েটেজ দেওয়া আছে, তবু আমরা আগের যে 15 এবং 10 আমরা দুটো একসাথে আমরা পড়বো। 25% ওয়েটেজ দেওয়া হবে ইথিক্স থেকে, ফ্রম দ্য পার্ট অফ ইথিক্স, ফান্ডামেন্টাল অফ ইথিক্স। From fundamental of ethics, 25% marks will be given in your exam. So, আমরা এই চ্যাপ্টারে যেটা পড়বো ইথিক্যাল কনফ্লিক্ট। আমরা প্রথমে ইথিক্যাল কনফ্লিক্টে যাওয়ার পূর্বে আমরা যেটা জানি, আসলে আমাদের ইথিক্স এবং এইগুলো আসার দরকারটা কি ছিল। এই যে ইথিক্স আমরা বলতেছি, আসলে আমরা এর আগে আমরা আলোচনা করছি রোল বেসড, প্রিন্সিপাল বেসড। আসলে রোল বেসড হলেই তো হয়ে যায়। যেমন আপনার যদি কমপ্লায়েন্স হয়, কমপ্লায়েন্স কেন করা হয়? যথাযথভাবে কাজটা হয়েছে কিনা সেটাই কমপ্লায়েন্স, সেটাই ল। ঠিক আছে, যদি ল ঠিক থাকে তাহলে আমাদের কেন সমস্যা হওয়ার তো কথা ছিল না। কিন্তু দেখা গেছে না, লই সবকিছু আপনাকে কাভার দিচ্ছে না। আপনার ক্ষেত্রে যা হয় সেটা হচ্ছে যে আপনি কমপ্লায়েন্স করার জন্য দেখানোর জন্য দেখাচ্ছেন, কিন্তু আপনি সেখানে ম্যানিপুলেশন করে ফেলছেন। সেখানে আপনি বিভিন্ন রকমের এডিশন, সাবস্ট্রাকশন করতেছেন। সো ইথিক্স অটোমেটিক্যালি ইথিক্স উইল কাম হিয়ার। তাহলে আমরা এখানে আমরা একটু প্রথমে আলোচনা করব ইথিক্স এবং বিজনেস অ্যান্ড ল এর ক্ষেত্রে রিলেশনশিপ, দ্য রিলেশনশিপ বিটুইন ইথিক্স অ্যান্ড দ্য ল। ইথিক্স এবং ল এর ক্ষেত্রে কি সম্পর্ক? Ethics is a system of moral principles which is concerned with what is good for individuals and society. অলরেডি আমরা ইথিক্স কি এই সম্পর্কে অনেক ইনফরমেশন আমরা পাইছি, আমরা জানছি, আমরা পড়ছি। ঠিক আছে, তাহলে আমি এটাতে আর বেশি আলোচনা করলাম না। অন দ্য আদার হ্যান্ড, ল ইজ এ সিস্টেম অফ রুলস। লটা কি? লটা হচ্ছে কিছু নিয়ম কানুনের একটা সিস্টেম থাকে, এন্ড গাইডলাইন, যেটা আপনাকে একটা কিছু কি করবে, পথ প্রদর্শন করবে। হুইচ আর এনফোর্স থ্রু দ্য সোশ্যাল ইনস্টিটিউশন টু ওভারসি বিহেভিয়ার, যেগুলা বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশন, সামাজিক প্রতিষ্ঠান থেকে, সামাজিকতা প্রতিষ্ঠান থেকে সেগুলা কি করা হয়, ওভারসি করা হয়, সেগুলাকে আপনার এনফোর্স করা হয়, সেগুলাই হচ্ছে ল। ল হচ্ছে একটা রুলস অ্যান্ড গাইডলাইন। ঠিক আছে, তাহলে ইথিক্স এবং ল এর ক্ষেত্রে মূল পার্থক্যটা কি? ইথিক্স হচ্ছে মোরাল প্রিন্সিপালস, এটা গুড অর ব্যাড, এবং আনসারিং কোশ্চেন দ্য হোয়াট ক্যান আই ডু ফর দ্য বেস্ট। আর ল ইজ এ সিস্টেম of rules and guidelines which are enforced through social institutional oversee behavior. আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পরীক্ষায় যখন রিলেশনশিপ চাওয়া হবে, রিলেশনশিপ চাওয়া হলে আপনি দুইটার ভিতরে কম্পারিজন এন্ড আপনার সিমিলারিটি দুটাই আপনার দিতে হবে। ডিফারেন্স এন্ড সিমিলারিটি both should be included in the relationship among the topics. দুটা টপিক্সের ভিতরে আর দুটা পয়েন্টের ভিতরে আপনাকে যখন পরীক্ষায় রিলেশনশিপ চাওয়া হয়, তখন আপনি সেটার দুইটার ভিতরে সিমিলারিটি কি সেটাও দিবেন, এবং দুইটার ভিতরে ডিফারেন্স কি সেটাও দিতে হবে। তাহলে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে শুধুমাত্র আমরা এট এ নাটশালে আমরা ডেফিনেশনটা দিলাম, হোয়াট ইজ ইথিক্স এন্ড হোয়াট ইজ ল। দেন আমরা যদি যাই আমরা বলবো সিমিলারিটি দুটা কি আছে। সিমিলারিটি বিটুইন ইথিক্স এন্ড ল, ইথিক্স এবং ল এর ভিতরে সিমিলারিটি কি? ল রিপ্রেজেন্টস দ্য মিনিমাম স্ট্যান্ডার্ড অফ হিউম্যান বিহেভিয়ার। মানুষের আমরা মানব জাতির যে বিহেভিয়ারটা মিনিমাম স্ট্যান্ডার্ডটা আসলে ল দিয়ে কভার করে। আপনার অ্যাকচুয়াল এবং বেস্ট যে প্র্যাকটিসটা সেটা ল কভার করে না। ল কভার করে মিনিমাম স্ট্যান্ডার্ড অফ হিউম্যান বিহেভিয়ার, দ্যাট ইজ দ্য ইথিক্যাল বিহেভিয়ার। Besides, both law and ethics are systems which maintain a set of moral values. আসলে ল এবং ইথিক্স, ল কেন করা হয়? ল আসছে এই জন্যই
হিউম্যান বিইংয়ের আপনার বেনিফিশিয়ালের জন্য, মানুষের মৌলিক নৈতিক মূল্যবোধ বৃদ্ধি পাওয়ার জন্য, মানুষ যেন কোনো কিছুতে মৌলিক নীতিবোধ আপনার ভায়োলেট না করতে পারে, মানুষ যেন একটা গাইডলাইন পা, হ্যাঁ, তা সেই জন্য এগুলো যেন মানে সামাজিক এবং সর্বোচ্চ মানে সমাজের সর্বস্তরের যেন উপকারিতা আসে, এইসব কারণে আসলে লটা তৈরি হয়। আর ইথিক্সটাও কি, ইথিক্সের মূল জিনিসটাও হচ্ছে তাই যে সমাজ আর্থসামাজিকতার যেন বেনিফিটেড হয়, আর্থসামাজিকতার যেন উন্নয়ন হয়, সেটার জন্য আসলে ইথিক্স। তার মানে ইথিক্স এবং লয়ের সিমিলারিটি হচ্ছে দুটাই বোধ গাইডলাইন্স আপনাকে দিবে যে আপনি এই সিচুয়েশনে আপনার কি, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, দুটাই গাইডলাইনটা ইথিক্স এন্ড ল। বাট ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ethics come from people's awareness of what is right and what is wrong, while laws are written and approved by the government. ইথিক্সটা হচ্ছে মানুষের অ্যাওয়ারনেস থেকে তৈরি হয়, অপরদিকে আইন যেগুলো আসে সেগুলো হচ্ছে আপনার রিটেন থাকে এবং সেগুলা গভর্নমেন্টের অ্যাপ্রুভাল থাকে। ইথিক্স মে ভেরি ফ্রম পিপল টু পিপল, ইথিক্স একজনের কাছ থেকে আরেকজনের এটা ভিন্ন হতে পারে, বাট ডিফারেন্ট পিপল, বিকজ কারণ হচ্ছে ডিফারেন্ট পিপল মে হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন্স অন এ সার্টেন ইস্যু, বাট laws describe clearly what is illegal, no matter how people argue. To some extent, ethics is not well defined, but laws are defined and precise. Ethics আসলে আপনাকে স্পেসিফিক ভাবে আপনি ডিফাইন করে দিতে পারে না যে এতটুকু এটা করা করতেই হবে, এই সিচুয়েশন আসলে আপনি এটা করবেন, ইথিক্স এটা বলে দিতে পারে না। কিন্তু লর ক্ষেত্রে সেটা অবশ্যই ডিফাইন থাকে এবং সেটা প্রিসাইজ করে দেওয়া থাকে। Nobody will be punished when they violate ethics. নরমালি ক্ষেত্রে যদি ইথিক্স আপনি ভায়োলেট করেন তাহলে আপনার কাউকেই কি করা হয় না, শাস্তি দেওয়া হয় না। এক্সেপশন হচ্ছে আপনার প্রফেশনাল বডির ক্ষেত্রে এবং প্রফেশনাল মেম্বারদের ক্ষেত্রে। ইন জেনারেল ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, nobody will be punished when they violate ethics, but whoever violates law is going to receive punishment carried out by relevant authority. কিন্তু আপনি যদি ল ভায়োলেশন করেন তাহলে আপনার যে অথরিটি, রিলিভেন্ট অথরিটি আপনাকে কি করবে, পানিশমেন্টে দাঁড় করাবে। এন অ্যাকশন ক্যান বি ইলিগাল বাট মোরালি রাইট এন্ড ভাইস ভার্সা। আপনার অনেক কাজ আছে যেগুলো ইলিগাল কিন্তু সেগুলা কি মোরালি রাইট, আবার অনেক ক্ষেত্রে আছে কাজগুলো হচ্ছে মোরালি রং কিন্তু সেগুলা কি লিগ্যাল। যেমন আপনারা বিভিন্ন ক্ষেত্রে, আমি যদি একটা উদাহরণ দিই, বিভিন্ন আপনার মতবাদের ক্ষেত্রে, আপনি যদি সমাজতান্ত্রিক মতবাদে থাকেন আপনার সেই ক্ষেত্রে দেখবেন আইন একরকম, কিন্তু আপনি যদি রাজতান্ত্রিক মতবাদে থাকেন তখন দেখবেন ওখানে আইন একরকম। তাহলে যে অনেক আইন আছে যেগুলো লিগ্যাল বাট সেগুলো মোরালিটি আপনার কভার করে না, কিন্তু অনেক কিছু আছে যেগুলো ইলিগ্যাল কিন্তু মোরালিটি সেগুলো রাইট। যেমন আপনি যদি আপনার বাসায় আপনি মনে করেন যে আপনার অনেক টাকা, হিউজ টাকা আছে, আপনি কি করলেন, আপনি আপনার বাসায় একটা বিড়াল অথবা একটা কুকুরছানা আছে, তার জন্মদিন পালন করলেন, অনেক টাকা খরচ করে, আপনি 1 কোটি 2 কোটি টাকা খরচ করে কাক গরু পিটায় আপনি তার জন্মদিন পালন করলেন, তাহলে সেটা কিন্তু আপনার ইলিগ্যাল না, আইনে কোথাও বাধা নাই, আপনার টাকা আপনি খরচ করবেন যেভাবে করতে পারেন, কিন্তু আপনার মোরালিটি সেটা কি সঠিক না। আপনার মোরালিটি কিন্তু তা বলে না যে আপনার নৈতিকতা কিন্তু যে এইভাবে টাকা নষ্ট করবেন, শুধু ডাক গরু পিটাবেন, এটাই আপনি টাকা নষ্ট করবেন, এটা কি মোরালিটি সঠিক না। তাহলে আপনার কাজটা লিগ্যাল কিন্তু মোরালিটি ইমোরাল, আপনার এটা মোরালিটি রাইট নয়। আবার অন্য আরেকটা উদাহরণ এরকম হতে পারে, আপনার কাজটা মোরালিটি রং কিন্তু কাজটা লিগ্যাল। যেমন যে আপনার যদি কোনো আমাদের দেশের বলেন বা কোনো একটা ধর্মের যদি আপনি বলেন, তাদের ক্ষেত্রে কি আছে, আপনি মদ্যপান করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি মদ্যপান না, এটাকে ওই দেশের ওই আইনে অনুযায়ী আপনি লিগ্যাল। কিন্তু আপনি যখন মোরালিটির ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে এই যে আপনি যে মদ পান করতেছেন সেটা বেনিফিটটা কিছুই আসতেছে না, আপনার আর্থিক সমস্যা, মানসিক সমস্যা হবে, সবকিছু সমস্যা হচ্ছে, তার মানে কি আমরা মোরালিটিতে রং হচ্ছে। এরকম বিভিন্ন উদাহরণ থাকতে পারে। তার মানে হচ্ছে একটা অ্যাকশন সেটা ক্যান বি ইলিগ্যাল বাট মোরালি রাইট, আবার ভাইস ভার্সা, ক্যান বি লিগ্যাল বাট মোরালি
রং অর ইমোরাল। ঠিক আছে, এই হলো রিলেশনশিপ বিটুইন ইথিক্স এন্ড ল। তাহলে আমরা কনক্লুশনে আমরা যদি আসতে চাই, সেটা আমরা কি পাই? In conclusion, we say that ethics and law are closely related. Since law represents minimum ethical behaviors of human beings, but they are the distinct from many aspects. Ethics provide people guidelines on how to behave to order to create peaceful society. এগুলো আপনারা দেখে নিন, অসুবিধা নেই। দেন আমরা বলছি এতক্ষণ আমরা আলোচনা করছি ইথিক্স এন্ড ল এর ক্ষেত্রে পার্থক্য। আমরা যদি বলি ইথিক্যাল কোড, আমরা যে একটু আগে যেটা বললাম ফান্ডামেন্টাল 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অর ইথিক্যাল কোড ইস্যুড বাই দ্য ISB অফ ICAR, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি ইথিক্যাল কোড। এবং কন্ট্রাক্ট কি? পারস্পরিকের সাথে কাজ করার জন্য যা যা করা হয় সবই হচ্ছে কি কন্ট্রাক্ট। তাহলে কন্ট্রাক্ট আর ইথিক্যাল কোডের মধ্যে পার্থক্য কি? The contract you sign with your employer is এটা এমপ্লয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে, শুধুমাত্র এই ক্ষেত্রে বলছি employer is a legal obligation and the contracts with clients have legal effects. Of course, this is true. You have a choice not to comply with their contractual obligation and tail instead of penalty of breach of the contract. This might be appropriate course of action when performing the contract would bring you into serious breach of the ICMA code. From a purely legal standpoint, আপনি যদি সত্যিকার অর্থে ইথিক্যাল স্ট্যান্ড পয়েন্টে আপনি আলোচনা করেন, তাহলে if you are confronted by a choice of breach of professional ethics and a breach of your contract of employment, you are ultimately supposed to favor your profession over your employer. এটা বলা আছে যে আপনি যদি এরকম হয় যে আপনি ইথিক্স মেনটেন করবেন না, আপনি যে চাকরি করেন সেই চাকরি যে এমপ্লয়ারকে আপনি বলছেন যে উনি যা বলবে তাই আপনি মানবেন, সে আপনি এমন কাজ করতে বলছে যেটা আপনি ইথিক্যাল কোড ভায়োলেট করতেছে, কিন্তু সেটা আপনার লফুল, লর মাধ্যমে সেটা কভার করবে, কিন্তু ইথিক্যাল কোডে এটা কভার দিবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে এখানে বলা আছে ইথিক্যাল স্ট্যান্ড পয়েন্টে আপনি সেটা অবশ্যই আপনি প্রফেশনকে ফেভার করবেন, আপনি ইথিক্যাল কোডটাকে বেশি ফেভার করবেন। Resolving ethical conflicts seldom has much more reward to the individual than the feeling that you know you have done the right thing. However, the accountant is not one his or her own. ICMAB provides support for individuals faced with the ethical conflict situations, and the law helps accountants and employers to make the right choice often by imposing personal liability for the individual who acts professionally or force another to. ঠিক আছে, তারপর আমরা এখন আমরা আসলে ট্রান্সগুলো দেখতেছি, তারপর আমরা নিচে যাব। কর্পোরেট গভর্নেন্স কি? আমরা যে বলি আসলে সুশাসন, আইনের সুশাসন অথবা আপনার যে ইন্ডিভিজুয়াল সুশাসন যেটা বলি, সুশাসনের মানে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। হ্যাঁ, গভর্নেন্স আর কর্পোরেট আপনার প্রাতিষ্ঠানিক সুশাসন বলতে কি বোঝায়? কর্পোরেট গভর্নেন্স ইজ এ সিস্টেম বাই হুইচ কোম্পানিজ আর ডিরেক্টেড এন্ড কন্ট্রোল। কর্পোরেট গভর্নেন্স হচ্ছে একটা সিস্টেম যার মাধ্যমে কোম্পানিকে কি করা হয়, ডিরেক্টেড, আপনি কিভাবে কাজ করবেন সেটা ডিরেকশন দেওয়া হয় এবং ওই কোম্পানিটাকে কন্ট্রোল করা হয়। বোর্ড অফ ডিরেকশন রেসপন্সিবল ফর দ্য গভর্নেন্স অফ দেয়ার কোম্পানি। একটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস উইল বি রেসপন্সিবল ফর দ্য গভর্নেন্স অফ দেয়ার কোম্পানি। The shareholders' role in governance is to appoint the directors and the auditors and to satisfy themselves that the appropriate governance structure is in place. The responsibility of the board includes setting the company's strategic aims, provide the leadership to put them into effect, supervising the management of their business and reporting to shareholders on their stewardship. আমরা কর্পোরেট গভর্নেন্স সম্পর্কে আরো অনেক করবো, একটা চ্যাপ্টারই করবো, সমস্যা নেই, আমরা এটা এখানে আর বেশি আলোচনা করলাম না। দেন আমরা বলছি সোশ্যাল রেসপন্সিবিলিটি। সোশ্যাল রেসপন্সিবিলিটি গুলা কি? সোশ্যাল রেসপন্সিবিলিটি ইজ অ্যানাদার নিউলি পপুলার টার্ম। আমরা এই যে এখন আসলে এতক্ষণ আমরা টার্মস গুলো দেখতেছি, একটা হচ্ছে ল কি, ইথিক্যাল কোড কি, তারপর হচ্ছে আমরা দেখলাম হচ্ছে আপনার কন্ট্রাক্ট, দেখলাম হচ্ছে আমরা কর্পোরেট গভর্নেন্স, এখন হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি। সোশ্যাল রেসপন্সিবিলিটি ইজ অ্যানাদার নিউলি পপুলার টার্ম ইন ম্যানেজমেন্ট। It refers
to how an organization manage its relationships in the wider community. Wider community মানে হচ্ছে আপনার এই অর্গানাইজেশনের সাথে যারা যারা ইনভলভ আছে, all are included in your community. The range of issues is broad and encompasses many aspects of the current political agenda. For instance, how green is the organization? আপনার অর্গানাইজেশনটা কি রকম হবে, মানে কি রকম গ্রিন বলতে বোঝাচ্ছে এখানে আপনার কত সুন্দর হবে। How much recycling of waste and paper is undertaking? Is low energy lighting used in the office? Does organization support the local community in providing mentors or regarding assistance at the local school or for instance? এই জিনিসগুলো হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি। Social responsibility is an ethical theory in which individuals are accountable for fulfilling their civic society. The actions of an individual must benefit the whole of society. In this way, there must be a balance between the economic growth and the welfare of society and the environment. If this equilibrium is maintained, then social responsibility is accomplished. The theory of social responsibility and ethics applied in both individual and group capacity. আপনি যদি সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বলেন, আপনি দেখবেন আমাদের দেশের আপনার যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তারা যে আপনি অন্য কোনো কিছু, আমি পরিবেশ দূষণটা বাদ দিলাম, আপনি শুধু পানির স্তরটার কথা চিন্তা করেন, বাংলাদেশের আমাদের বিশ্বের ক্ষেত্রে অথবা বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, ডে বাই ডেতে সেটা কি হচ্ছে, পানির স্তর নিচে চলে যাচ্ছে। কিন্তু আপনার যেই পরিমাণ পানির স্তর নিচে যাওয়ার জন্য যে পরিমাণ লস হচ্ছে বা যে পরিমাণ ক্ষতি হচ্ছে, সেটার বেনিফিট কি আপনার এই কমিউনিটি, তো এটার লজার হচ্ছে। সেই কমিউনিটিকে কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা কি আসলে প্রোভাইড করতেছে? এই যদি প্রোভাইড করে এবং সেটা যদি ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে আপনি ধরে নেবেন সোশ্যাল রেসপন্সিবিলিটি তারা পালন করতেছে। কিন্তু আদৌ কি হচ্ছে কিনা, কতটুকু হচ্ছে, এইগুলো হচ্ছে কোশ্চেন মার্ক রয়ে গেল। তারপর আপনি যদি বলেন একটা অর্গানাইজেশন সে যখন এই কার্বন নিঃসরণ করে, আমাদের যে গ্রিন হাউস এফেক্ট আমরা যেটাকে থেকে দেখি, অথবা আপনি যদি দেখেন ডে বাই ডেতে আমাদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, উন্নত দেশগুলা অথবা উন্নত যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা এই আপনার বিভিন্ন মাধ্যম এসি বলেন বা বিভিন্ন এইগুলার মাধ্যমে তারা এগুলো ইউজ করতেছেন, আলটিমেটলি এটার যে তাপটা সে তাপটা আমাদের উপরে এসে পড়তেছে। তাহলে সেই জন্য তারা কি তাদের কি কম্প্রোমাইজ করতেছেন, তারা কি সেই পরিমাণ সোসাইটিকে তারা কি কন্ট্রিবিউশন করতেছেন এবং সেগুলোকে আবার রিকভার করার জন্য যা যা দরকার তারা কি সেগুলো প্রোভাইড করতেছেন? দিস ইজ দ্য কোশ্চেন মার্ক। তো যদি সেগুলো করে থাকে, দেন উইল সেল দ্যাট if this equilibrium is maintained, then social responsibility is complete. ইকুইলিব্রিয়াম আদৌ মেনটেন হচ্ছে কিনা, যদি মেনটেন না হয়ে থাকে আমরা বলবো এরকম কিছু টাকা দান করতেছে, এরকম কিছু দিচ্ছে, এই নিয়ে তাদের মানে অনেক কিছু তারা ইকোনমিক সোসাইটিতে দিয়ে দিচ্ছে। আদৌ কি কতটুকু দিচ্ছে এবং সেটা কি ইকুইলিব্রিয়াম হচ্ছে কিনা, দিস ইজ দ্য কোশ্চেন। So this is the terms social responsibility. Then we will discuss the unethical behavior. Before going to this, we want to discuss with you about the today topics. আপনার কি এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করলাম ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আমরা গত ক্লাসে তো আমরা চ্যাপ্টার শেষ করলাম, একটা আজকে নতুন চ্যাপ্টার শুরু করলাম, ইথিক্যাল কনফ্লিক্ট। এই নতুন চ্যাপ্টার শুরু করতে গিয়ে আপনাদের এই এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করছি এর ভিতরে আপনারা একটু ডিসকাস করেন, কি আপনাদের কি বুঝছেন অথবা কি বুঝেন নাই। স্যার বুঝছি স্যার, মোটামুটি সব কিছু। স্যার এই স্লাইডটা কি দিয়ে দেবেন স্যার? বলেন, কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি কোশ্চেন করি। ইথিক্যাল কোড এন্ড কন্ট্রাক্টটা আছে স্যার, একটু উদাহরণ দিলে স্যার খুব সুন্দর হতো। স্যার এই স্লাইডটা কি দিবেন স্যার? কেউ কিছু বলছেন না, শুনি না। স্যার আমরা কি এই স্লাইড গুলো পেয়েছি স্যার আগে? না, স্লাইড তো পাওয়ার দরকার নেই, আপনাদেরকে শীট দেওয়া আছে না, করছেন না? ইথিক্যাল কোড আর কন্ট্রাক্টটা একটু স্যার একটু যদি বলতেন। এথিক্স এবং ল এর ক্ষেত্রে কি পার্থক্য, রিলেশনশিপটা কি বলেন তো, একজন বলেন তো। আপনারা সবাই আনমিউট করে রাখবেন, না তোবা আপনারা নিজেরাই খেসারত দিতে হবে।
মিউট করে রাখেন সবাই, আনমিউট রাখেন না। স্যার ইথিক্সটা আছে স্যার, এটা নৈতিক মোরাল প্রিন্সিপাল, হোয়াট ইজ রং আর হোয়াট ইজ রাইট এটা আইডেন্টিফাই করতে সহায়তা করে, এবং আমরা কিভাবে আসলে আমাদের লাইফ অথবা প্রফেশনাল লাইফটাকে কিভাবে। স্যার লটা আছে স্যার, এটা আছে কোডিফাইড রুলস অফ গভর্নমেন্ট বাই মানে কোডিফাইড আমি বলি আমার এই যে দেখেন রুলস বাই আপনারা এইগুলো বলবেন। Sir, a written document which is approved by government. ঠিক আছে, সিস্টেম অফ রুলস এন্ড গাইডলাইনস, The written guideline which is approved by government. Sir. Only one is alive. One is alive. দুটা রুলস রেগুলেশন অর্ডার অর্ডিন্যান্স আমি আলাদা করেও দিচ্ছি, যোগ করেও দিচ্ছি। রুলস রেগুলেশন যোগ করে দিলে তো স্যার ওনলি ওয়ান অ্যালাইভ হলো না, তাহলে বোথ আর অ্যালাইভ হয়ে গেল। না, only one কোনটা only oneটা কি? সেটা আইদার ম্যান অর ওম্যান। ওকে, হ্যাঁ, কিন্তু এখানে ঘটনা তো দুইটা ঘটছে, তাহলে এটা যোগ তো অবশ্যই ঠিক আছে, আপনার যে আন্ডারস্ট্যান্ডিং এটাও ঠিক আছে। হ্যাঁ, দুইটা আলাদা আলাদা দিতে হবে। এটাও ঠিক আছে, এক করতে দিলে তো ওয়ান অ্যালাইভ হলো না, এক করতে দিলে তো জয়েন্ট অ্যালাইভ হয়ে গেল। হ্যাঁ, মোটটা চাই, তাহলে কি হবে? মোট তো চাই নাই স্যার এখানে। হ্যাঁ, দুইটাই সমাজের এটা তো স্যার আলাদাই চাইছে, ওনলি ওয়ান ইজ moral অ্যালাইভ। values exist করে দুটাতেই স্যার। হ্যাঁ, only one is alive. আলাদা আলাদা Human being এর ঠিক আছে, এইভাবে রাখতে চান রাখেন, কোনো সমস্যা নেই। আলাদা আলাদা দেখাইতে হবে। জয়েন্টলি দেখাইলে তাহলে ওনলি ওয়ান অ্যালাইভ হইলো না স্যার, বোথ অ্যালাইভ হয়ে গেল। মানব সভ্যতাকে আপনার আরো আধুনিকায়ন করার জন্য মানব সভ্যতাকে, তবে কেউ যদি ওই দুটো যোগ করে দেখাই দেন, এটা ভুল হবে না। স্যার বি এর অ্যানসার তো স্যার যোগ না করলে স্যার আসবে না, কারণ হচ্ছে স্যার এই পুরো সেন্টেন্সটা হচ্ছে এরকম, ইদার ম্যান অ্যালাইভ অর ওম্যান অ্যালাইভ, স্যার ম্যান অ্যালাইভ এন্ড ওম্যান ডেড, অর ম্যান ডেড এন্ড ওম্যান অ্যালাইভ, দুটো একসাথে করলে স্যার হচ্ছে দুটো মাল্টিপ্লাই হবে, অ্যাড হবে, আবার দুটো মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, করে দিন, এই দুটো অ্যাড হবে, তারপর হচ্ছে যদি তিনটা আপনারা শীতলা আবার তাহলে যোগ করে ওয়ান মিলানোর বিষয়টা এত জরুরি না এখানে। একটা প্রশ্ন ছিল, এটা একটা চেক, আমার কোশ্চেন আনসার করেন। ইথিক্স এন্ড আপনি চেক করে দেখলেন যে কারণ হচ্ছে কি, যে এই যে দুইজন ব্যক্তির ক্ষেত্রে যে কন্ডিশনটা এখানে বর্ণনা করা হয়েছে, এর বাইরে আর কোনো ঘটনা ঘটতে পারে না। Ethics means right or wrong, and law means হচ্ছে written approved by government. Yes. স্যার ইথিক্স এবং লজ এর মধ্যে মূল পার্থক্যটা আর কি আছে, এই পয়েন্টটা আপনারা দিবেন। an action can be illegal but morally right, vice versa. এনফোর্স করে না, এটা মোরালি মানে ম্যান টু ম্যান নিজের বেরি করে, আর অ্যাক্ট বা ল যেটা ওটা একদম ফিক্সড স্যার, ওটা মানতেই হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। মোটামুটি মানে আসলে এখন যেহেতু আমি ফার্স্ট টাইম পড়াইলাম, হ্যাঁ, তারপরে এই কনক্লুশনে আমরা এইগুলা বলতে পারি যে এতক্ষণ যেটা বলছি যে এথিক্স আর ল দুটাই ক্লোজলি রিলেটেড, দুটাই কি করে মিনিমাম ইথিক্যাল ল এবং এথিক্স দুটাই মিনিমাম ইথিক্যাল বিহেভিয়ার মেইনটেইন করে, কিন্তু একটা এক্সটেন্ট পয়েন্টে আপনি ইথিক্যাল তাই কি করবে, আপনাকে মোর আপনার প্রিন্সিপাল বেসড হবে, ভ্যালু বেসড হবে, দেন দিস ইজ কিন্তু আপনার লটা যদি হয় সেটা শুধু মিনিমাম স্ট্যান্ডার্ড আপনি মেনটেন করা হয়। ঠিক আছে, যদি কোনো ক্ষেত্রে আপনার ল এবং ইথিক্যালের ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট ক্রিয়েট হয়, অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইউ শুড বি এমফাসাইজড অন কি ইথিক্যাল ইস্যু, নট অনলি ল যদি আপনি ভায়োলেট করে ইথিক্স করবেন না, ল অ্যাজ ওয়েল অ্যাজ ইথিক্স উইল বি comply as a professional accountant. ওকে, দেন আমরা বলছি ইথিক্যাল কোড এবং কন্ট্রাক্টের মধ্যে কি ডিফারেন্স আছে। কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝছি? কন্ট্রাক্ট এখানে অবশ্য শুধু এমপ্লয়ারের কন্ট্রাক্টের কথা বলা হচ্ছে, এমপ্লয়ার এবং ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্টের কথা। হ্যাঁ, কন্ট্রাক্ট ইজ এগ্রিমেন্ট স্যার, হ্যাঁ, which is if two party agree with on issue, it's called contract. শোনা যাচ্ছে না Sir, if two party agreed with a certain issue, হ্যাঁ বলেন। sir, if two party agreed with a certain issue,
It may be called contract, sir. Contract, right. তাহলে ডিসটিংশনটা কি ইথিক্যাল কোড এবং কন্ট্রাক্টের ক্ষেত্রে ডিসটিংশনটা কি পার্থক্যটা কি স্যার কন্ট্রাক্ট লিগ্যাল ডকুমেন্টটা স্যার কন্ট্রাক্টটা স্যার কন্ট্রাক্টও একটা লিগ্যাল ডকুমেন্ট হ্যালো স্যার লিগ্যাল ওয়ার্ডটাকে আমরা ইউজ করব না হ্যাঁ offer and acceptance when enforceable by law then will be contract. থ্যাংক ইউ কিন্তু ডিসটিংশনটা কি ইথিক্যাল কোডের সাথে কন্ট্রাক্টের ডিসটিংশনটা কি ইথিক্যাল কোডটা নরমালি কি হয় ইনস্টিটিউট সেটা প্রোভাইড করে তাই না ইথিক্যাল কোড যদি বলি আমি কোড যদি বলি তাহলে কোনো সোশ্যাল ইনস্টিটিউশন অথবা কোনো প্রফেশনাল ইনস্টিটিউশন উইল বি প্রোভাইড ইথিক্যাল কোড আর কন্ট্রাক্ট উইল বি সাইন বিটুইন দ্য টু পারসন অর মোর ঠিক আছে এখন এই ক্ষেত্রে যদি আপনি কন্ট্রাক্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যেটা হচ্ছে যে আপনি আপনার কোম্পানির সাথে আপনি আপনার ক্লায়েন্টের সাথে আপনাকে কন্ট্রাক্ট করলেন সেই ক্ষেত্রে কন্ট্রাক্ট এবং ইথিক্যাল কোডের যদি ভায়োলেশন হয় সেই ক্ষেত্রে আপনি কোনটাকে প্রেফার করবেন ইথিক্যাল কোড রাইট আপনি অবশ্যই ইথিক্যাল কোডটা ইউজ করব স্যার কন্ট্রাক্টে প্রেফার করব স্যার না কন্ট্রাক্টে প্রেফার করতে পারবেন না কন্ট্রাক্ট পেপার করার জন্য স্যার আপনি বাধ্য স্যার কন্ট্রাক্ট আইনগতভাবে আপনি বাধ্য স্যার কিন্তু আপনি ইথিক্যাল কোড তো না মানলেও সমস্যা নাই কিন্তু কন্ট্রাক্ট যদি আপনি ভায়োলেট করেন তাহলে আপনাকে আইনগতভাবে সমস্যায় পড়তে হবে না সেই কন্ট্রাক্ট যদি আপনি ইথিক্যাল কোড ভায়োলেট করে তাহলে এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি আমরা স্যার এই কন্ট্রাক্ট করতে অ্যাভয়েড করতে পারবো না স্যার স্যার হ্যাঁ এতে আমার একটা প্রশ্ন আছে স্যার কন্ট্রাক্ট যদি আপনার ইথিক্যাল কোড ভায়োলেট করে তাহলে সেটা তো লিগ্যাল কন্ট্রাক্ট হবেই না স্যার কোনো আনইথিক্যাল বিষয় কি কন্ট্রাক্টে আসতে পারবে স্যার হ্যাঁ কন্ট্রাক্ট তো হচ্ছে আপনি এই কন্ট্রাক্ট হবে না কেন আপনি তো কন্ট্রাক্ট করছেন আপনার এমপ্লয়ার আপনাকে বলছে উনি যে অর্ডার করবেন তাই আপনি মানবেন ঠিক আছে স্যার একটা সাইন আছে না স্যার হ্যাঁ কন্ট্রাক্ট এনফোর্সেবল বাই ল হতে হবে আইন দ্বারা বাস্তবায়নযোগ্য না হলে কখনো কন্ট্রাক্ট হয় না আর সেখানে আনইথিক্যাল কন্ট্রাক্ট আসার কথাই নাই সুযোগই নাই হ্যাঁ আইনের মাধ্যমে এনফোর্সেবল হচ্ছে হ্যাঁ আইন দ্বারা বলবৎযোগ্য না হলে কন্ট্রাক্ট হবে না কিন্তু সেটা ইন্টিগ্রিটিতে আপনাকে দিচ্ছে না ইন্টিগ্রিটি সাই দিচ্ছে না স্যার আমি একটা এক্সাম্পল দিই আমি কাউকে খুন করার জন্য যদি কোনো কন্ট্রাক্ট করি সেটা কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে না সেটা তো কন্ট্রাক্ট গণ্য হবে না কিন্তু যেটা কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টটা এনফোর্সেবল বাই ল সেই কন্ট্রাক্ট ইথিক্যাল কোডকে মানতেছে না যেমন হচ্ছে আপনি আপনার বাইকে কাজটা দেওয়ার জন্য কাজটা দিয়ে দিবেন বাইকে কাজটা দেওয়া আপনি যে অর্গানাইজেশনের সাথে আপনি অডিট করেন সেখানে আপনার বাইকে ঢুকিয়ে দিবেন বিনিময়ে আপনি অডিটটা তার সেখানে স্যার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ফল করবে এই যে কনফ্লিক্ট দিস ইজ দা ইথিক্যাল কোড ইথিক্যাল কোড নট ভায়োলেট দ্য ল এটা কিন্তু ল ভায়োলেট করতেছে না কিন্তু ইথিক্যালি আপনি এটা করতে পারেন না ক্লিয়ার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জেনারেট করবে সেখানে আমরা পরবর্তীতে আসতেছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তাহলে এই আমরা বুঝলাম যে ইথিক্যাল কোড এবং কন্ট্রাক্ট যদি ভিতরে যদি ইথিক্যাল কোড ভায়োলেট করে দেন দিস কন্ট্রাক্ট স্যার কিছু বুঝতেছি না এখানে মানে প্রচুর কি আওয়াজ হচ্ছে স্যার আপনারা সবাই মিউট করে রাখবেন একজন করে কথা বলবেন আমরা বলতেছিলাম যদি ইথিক্যাল কোড এবং কন্ট্রাক্ট এর ভিতরে যদি কন্ট্রাক্টটা যদি ইথিক্যাল কোডটা ভায়োলেট করে একজন কোশ্চেন করছেন যে কন্ট্রাক্ট ইজ এনফোর্সেবল বাই ল আমি বলছি হ্যাঁ কন্ট্রাক্ট ইজ লিগ্যাল কন্ট্রাক্ট বাট ইট ভায়োলেট দ্য ইথিক্যাল কোড দেন উই উইল প্রেফার দ্য ইথিক্যাল কোড ওকে স্যার যদি আমরা ইথিক্যাল কোডটাকে ফলো করি তাহলে তো আইনগতভাবে আমরা মানে জরিমানা কিংবা শাস্তির সম্মুখীন হতে পারি স্যার না হবেই না প্রশ্নই আসে না ইথিক্যাল কোডে বলে না আপনি কন্ট্রাক্টের যেটা লিগ্যাল কন্ট্রাক্ট এবং যেগুলো ইথিক্যাল ইস্যু সেগুলো আপনি ভায়োলেট করতে ইথিক তো কখনোই বলে নাই যে আপনি কন্ট্রাক্ট যেগুলো আপনার এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এই প্রিন্সিপালস কখনোই কন্ট্রাক্টের এগেইনস্টে না কিন্তু কন্ট্রাক্টটা যখন আপনার ইথিক্যাল ওই প্রিন্সিপালকে ফলো করে না তখন যে আপনি এটা ভায়োলেট করতেছে স্যার আমি একটা কোশ্চেন করতে পারি স্যার হ্যাঁ বলেন স্যার মূলত আমরা যে ইথিক্যাল প্রিন্সিপাল যেগুলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল পড়ছি এগুলাই কি ইথিক্যাল কোড স্যার এই পাঁচটাই মেইনলি এই পাঁচটা ইথিক্যাল কোড এই পাঁচটার পরে ইন ডিটেইলস এখানে বর্ণনা করা আছে আচ্ছা স্যার ঠিক আছে আমরা সামনের দিকে ফরওয়ার্ড হই
স্যার তাহলে এখানে আইনগতভাবে কোনো সমস্যা পড়ার সুযোগ নাই যদি আমরা কোড অফ ইথিক মানি। না না, কোনো সুযোগ নাই। আইনগত সুযোগ কি? আপনি আপনার কোম্পানিতে চাকরি করেন, আপনি কোম্পানির সাথে বলছেন, এগ্রি করছেন, উনি যা যা বলবে তাই আপনি করবেন। আপনি করবেন না, তখন কি হবে? আপনি ওনার কাছ থেকে চাকরিচ্যুত হয়ে যাবেন। যেমন স্যার ধরেন আমি একটা লেভেলে অ্যাকাউন্টেন্টস লেভেলে খুব ভালো একটা ইয়েতে জব নিলাম, বাট ওখানে যে রিকোয়ারমেন্ট হচ্ছে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, বাট আমি প্রফেশনাল না। সেক্ষেত্রে তো আমার এটা স্যার ওই যে আমার একটা কোড আছে যে প্রফেশনাল কম্পিটেন্ট এন্ড ডিউ কেয়ার, সেইটা ভায়োলেট হয়ে গেল। বাট আমি জবটা নিছি, সেটা ভায়োলেট হয় নাই স্যার। ওখানে যে আমার নলেজ লাগবে, স্কিল লাগবে, আমার তো সেটা তো অভাব আছে। আপনার অভাব আছে, আপনাকে নিচে তো উনি তা বুঝে নিছে, আপনাকে ইন্টারভিউ দিয়ে নিছে না? জি স্যার, ওটা তো উনি নিছে, ওনার সাথে আপনার কন্টাক্ট হলো। এখন আপনি ওনার এই কাজটা করার জন্য আপনি যথেষ্ট কম্পিটেন্ট কিনা, সেটা হলো কথা। সেটাই আর কি স্যার। তাহলে আমি ওই কাজটা যে নিলাম, আমি যদি যথেষ্ট কম্পিটেন্ট না হই, সেটা একটা ইথিক্যাল মানে কমপ্লিট হয়ে গেল। সেটা ইথিক্যাল কনফ্লিক্ট তখনই ক্রিয়েট হবে। আপনি যখন কম্পিটেন্ট না হবেন, তখন উনি যা বলবে তাই জি হুজু করে দিতে হবে, শুনতে হবে স্যার। জি স্যার, এটাই রাইট। নেক্সট আমরা বলবো কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্স কি? একজন বলেন, কর্পোরেট গভর্নেন্সটা বলতে আমরা কি বুঝছি? Sir, it is a system by which a company or organization is operated or directed or controlled. অর্থাৎ স্যার আমরা কোম্পানি কিভাবে চলবে এবং কিভাবে কোম্পানিকে ওই নিয়ম কানুনগুলো কন্ট্রোল করব, সেটা সমষ্টিটা হচ্ছে মূলত কর্পোরেট গভর্নেন্স। রাইট। যেমন মেইনলি কর্পোরেট গভর্নেন্সে এমফাসাইজ করা হয় বোর্ড অফ ডিরেক্টর এবং ম্যানেজমেন্টের ক্ষমতা নিয়ে, কার কি ভূমিকা, কে কি করবে, রোল এন্ড রেসপন্সিবিলিটি। ঠিক আছে? আমাদের দেশের যে সমস্যা হয় কর্পোরেট গভর্নেন্সের মূল সমস্যা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টররা ম্যানেজমেন্টের কাজ করে ফেলে। কাকে ছাঁটাই করতে হবে, কাকে বেতন বাড়াইতে হবে, কি করতে হবে, বোর্ড অফ ডিরেক্টর ঠিক করে দেয়, যেটা বোর্ড অফ ডিরেক্টর করার কথা না। আবার বোর্ড অফ ডিরেক্টরের যেটা যত পলিসি তৈরি করার কথা, সেটা কাজ না করে সে অন্যগুলা কাজ করে। হ্যাঁ, দিস ইজ দ্য মেইনলি লুপহোল অফ কর্পোরেট গভর্নেন্স ইন আওয়ার কান্ট্রি। স্যার বিভিন্ন বড় বড় কোম্পানি আছে স্যার, এদের আসলে মালিক যা বলে তাই, সেখানে কোনো বোর্ড অফ ডিরেক্টর কোনো ভূমিকা নেই স্যার। ভূমিকা নাই, রাইট। তাহলে এখানে আপনার কর্পোরেট গভর্নেন্স নাই, কর্পোরেট গভর্নেন্স নাই। ঠিক আছে? তাহলে আমরা কর্পোরেট গভর্নেন্স সম্পর্কে বুঝলাম। নেক্সট আমরা আরো করবো কর্পোরেট গভর্নেন্স রিলেটেড। সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে কি বুঝছেন? কোম্পানির সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সেটাই সোশ্যাল রেসপন্সিবিলিটি স্যার। সমাজ কারা? পাবলিক। হ্যাঁ, all are stakeholder included in the সমাজ। ওকে রাইট, সোসাইটি। তাহলে তার রেসপন্সিবিলিটি গুলো কি? যেমন আমি এখানে যে উদাহরণগুলো দিলাম, আপনি যদি দেখেন এই কথাগুলো যদি বলেন, হ্যাঁ, আপনার যারা যদি এই যে আন্দোলন করে পরিবেশবাদী এই সেই সবগুলা জিনিস, আসলে তারা তো কথা বলতে সঠিক কথাই, কিন্তু তারা ওই বাস্তবায়ন পর্যন্ত পৌঁছায় নাই। পৌঁছায় না বিদায় আজকে মালিকরা দেখবেন কোনো কিছু হলেই তারা বলে গার্মেন্টসে আমরা 30 লক্ষ আমাদের আছে এমপ্লয়ি আমার এখানে কাজ করে, আমরা সব করে দিচ্ছি দেশে সব। তারা সব করতেছে, ঠিক আছে, তারা যে কি পরিমাণ আপনার এনভায়রনমেন্ট আপনার পলিউশন করতেছে, কি পরিমাণ আপনার ওয়াটার ডিগ্রেডেশন হচ্ছে, কি পরিমাণ তারা গ্রিন হাউস ইফেক্ট করতেছে, সেই কথাগুলো তারা একবার বলে না। ঠিক আছে? সেই অনুযায়ী তারা সোসাইটিতে তারা কতটুকু কন্ট্রিবিউশন করতেছে, দিস ইজ দ্য কোশ্চেন। স্যার এই ক্ষেত্রে মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি মেইনটেইনের ক্ষেত্রে একজন অ্যাকাউন্টেন্টের ভূমিকাটা স্যার যদি একটু ক্লিয়ার করতেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারি কোম্পানি না করলে? অ্যাকাউন্টেন্টের ভূমিকা হচ্ছে, অ্যাকাউন্টেন্ট যখন আপনি টপ পজিশনে থাকবেন, আমরা মনে করি অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, স্পেশালি আইসিএমএবি মেম্বার not only works for only for accountant. একজন আইসিএমএ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সে কখনো শুধুমাত্র অ্যাকাউন্টেন্ট থাকবে না, হি উইল বি লিডার অফ দিস অর্গানাইজেশন। ঠিক আছে? আপনি সেই কোম্পানির লিডার কি, মিনিমাম আপনি সিইও থাকবেন সেখানকার। ইভেন এর উপরেও এখনকার আমাদের দেশে আমাদের যে আইসিএমএবি ইনস্টিটিউটের মূল মন্ত্র হচ্ছে আপনি এখন সিইও হবেন, অর্গানাইজেশনের প্রধান হবেন, আপনি শুধু অ্যাকাউন্টেন্ট না। আমরা কিন্তু অ্যাকাউন্টেন্টের পড়াশোনা করাই নাই এখন আইসিএমএবি সিলেবাস ফুললি চেঞ্জ নাও। those you have included all of the things, how you manage all of the organization. সেহেতু আপনি as a professional accountant you
rule is the vital in implementation of social responsibility. Clear? জি স্যার। Okay. আমরা পরবর্তীতে দেখবো, আমরা কেস স্টাডি দেখবো সোশ্যাল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে আমাদের কি ভূমিকা আছে। তাহলে এই ছিল আমাদের এখনকার পর্যন্ত আলোচনা। নেক্সট আমরা তাহলে ফরওয়ার্ড হচ্ছি। জি স্যার। সাউন্ড হচ্ছে অনেকের, এখন বন্ধ হয়ে যাবে সাউন্ড। আমরা বলবো এতক্ষণ পর্যন্ত ইথিক্স বলছি, এই ইথিক্স যদি আমি না মানি, আমার যদি বিহেভিয়ারটা সেটা না হয়, সেটাকে বলা হচ্ছে আনইথিক্যাল বিহেভিয়ার। তাহলে আনইথিক্যাল বিহেভিয়ার হলে কি হয়? আনইথিক্যাল বিহেভিয়ার, আমি যে যে জিনিসগুলো বলছি ঠিক যা যা দরকার আমার কিছুই নাই, আমার বিহেভিয়ারে সেগুলো নাই, সেটাকে বলা হচ্ছে আনইথিক্যাল বিহেভিয়ার। Compliance with professional ethics is likely to be greater when that behavior is encouraged or when unethical behavior is punished. ঠিক আছে, আপনার ইথিক্যাল প্রফেশনাল এথিক্স তখনই কমপ্লায়েন্স হবে যদি সেগুলা বেশি বেশি করে এমফাসাইজ করা হয়, যে আপনি যদি পজিটিভ বিহেভিয়ার করেন ইউ উইল বি এনকারেজ, আপনাকে পুরস্কৃত করা হয়, অথবা আপনি যদি আনইথিক্যাল বিহেভিয়ার করেন, বিহেভিয়ারের জন্য যদি আপনাকে পানিশমেন্টের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, যদি আমাদের দুটোই আছে, কিন্তু আসলে বাস্তবতা কতটুকু, সেটা ইমপ্লিমেন্টেশন কতটুকু, এটা হলো কোশ্চেন। Unethical behavior is an action that falls outside of what is considered morally right or proper for a person, a profession, or an industry. Individual can behave unethically, as can businesses, professionals, and politicians. Unethical behavior এমন একটা জিনিস, সেটা বিভিন্ন ইন্ডিভিজুয়ালি আনইথিক্যাল বিহেভিয়ার করতে পারি, আমি বিজনেসের ক্ষেত্রে আনইথিক্যাল বিহেভিয়ার কাজ করতেছে, প্রফেশনাল যারা তারাও আনইথিক্যাল বিহেভিয়ার প্র্যাকটিস করতেছে, পলিটিশিয়ান যারা তারাও আনইথিক্যাল বিহেভিয়ার প্র্যাকটিস করতেছে। তাহলে আনইথিক্যাল বিহেভিয়ারকে যদি আমরা পানিশমেন্টের ব্যবস্থা করতাম, তাহলে ইন্ডিভিজুয়াল, বিজনেসম্যান, প্রফেশনাল, পলিটিশিয়ান all will be automatically develop their behavior. When all of them develop their behavior, then country or society will be automatically developed and will be modernized. In fact, প্রকৃতপক্ষে unethical behavior in the form of low income, low level incivility, প্রকৃতপক্ষে unethical behaviorকে আপনার নিচের লেভেলে নিয়ে নেওয়া হয়েছে, which include, আমরা যেটা বলি unethical behavior বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে রুড বিহেভিয়ার, খারাপ বিহেভিয়ার করা, আপনার টোন, আপনার স্পিচ এমন খারাপ ভাবে আপনি কথা বলা, রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, হ্যাঁ, and or lack of regard for others now seen having reached a crisis level in our society. আমাদের সমাজে এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে এখন আনএথিক্যাল বিহেভিয়ার বলতে আমরা এইগুলা কি বুঝি। আসলে আনএথিক্যাল বিহেভিয়ার আসলে এইগুলা না, এগুলা একটু আপনার ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস। কিন্তু আপনি যদি আনএথিক্যাল বিহেভিয়ার আপনি যদি প্র্যাকটিস দেখেন, আপনি বিজনেসম্যানদের, আপনি যদি প্র্যাকটিস দেখেন প্রফেশনালদের, আপনি যদি প্র্যাকটিস দেখেন পলিটিশিয়ানদের, তাহলে আপনি বুঝতে পারবো আসলে আনএথিক্যাল বিহেভিয়ার কাকে বলে। আমরা সেই দিকে না করে আমরা এখন আনএথিক্যাল বিহেভিয়ার সংজ্ঞাটা করে একেবারে সংকীর্ণ করে ফেলছি, যে সে আমার সাথে রুড বিহেভিয়ার করছে, খারাপ বিহেভ করছে, সে আমার সাথে উচ্চ গলায় কথা বলছে, সে খারাপ বকা দিচ্ছে, সে খারাপ কথা বলছে আমাকে, তাহলে আমরা আনএথিক্যাল বিহেভিয়ার কি আমরা জানলাম। আনএথিক্যাল বিহেভিয়ার হচ্ছে করতে পারে, তাহলে সবাই করতে পারে, বিজনেসম্যানরা করতেছে, পলিটিশিয়ানরা করতেছে, তারপরে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তারা করতেছে। এখন যে করতেছে, করার পর ক্ষেত্রে কি বলে এখন দেখেন তো, এখানে বলছে ইফ ইউ টার্ন টু আস্ক অ্যান ইন্ডিভিজুয়াল, আপনি যদি দেখবেন সরকারি কর্মচারী যারা অথবা বিভিন্ন ক্ষেত্রে প্রফেশনাল যারা, আপনি তাদেরকে কোশ্চেন করেন, ভাই আপনি এটা করেন কেন? আপনি যদি আমাকে কোশ্চেন করেন, স্যার আপনি তো অনেক ইথিক্স পড়ান, আপনি কেন এই কাজটা করেন? আপনার এটা তো ইথিক্যালি হচ্ছে না, ঠিক আছে? তখন আমি আনসারটা কি দিব? আমি আনসারটা দিব ওয়েল এভরিওয়ান ডাজ ইট, ওয়েল এভরিওয়ান ডাজ ইট। আমি আপনাকে বলবো এটা সবাই করে ভাই, এটা আর আনএথিক্যাল নাই, ঠিক আছে? বর্তমানে এইরকম প্র্যাকটিস হয়ে গেছে। আপনি ঘুষ
ছাড়া কিচ্ছু হবে না, আপনি সুদি কারবার ছাড়া কিছু হয় না, তাহলে এটা বর্তমানে প্র্যাকটিস হয়ে গেছে। তাহলে মানুষের যেই মানসিকতায় চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এই সমাজে এই অবস্থা থেকে আপনি পরিত্রাণ পেতে হলে আপনি কি পরিমাণ স্ট্রাগল করতে হবে আপনি একবার চিন্তা করে দেখুন। There is evidence of other types of unethical behavior all around us, including personal, professional, and corporate behavior. Unethical behavior has serious consequences for both individuals and organizations. You can lose your job and reputation. Organization can lose their credibility, general morale, and productivity can decline, or the behavior can result in significant fines and or financial loss. এখন দেখেন সবাই কিন্তু অনেক বিজনেসম্যান এই আনএথিক্যাল বিহেভিয়ার করতেছে, কিন্তু যেটা যদি আপনি ধরা পড়ে আপনি যদি সমস্যায় পড়ে তখন দেখবেন এটা কিন্তু সিরিয়াস কনসিকুয়েন্স হচ্ছে। হ্যাঁ, অনেকে খারাপ কাজ করতেছে, অনেকে অপরাধ করতেছে, কিন্তু অপরাধ যখন ধরা পড়ে যায় তখন কিন্তু তার ক্ষমতা থাকে না। এর আগ পর্যন্ত সে কিন্তু অনেক ক্ষমতা, তার নামে কেউ সাহস করে না কোনো কিছু বলতে। যখন একবার সে ধরা পড়ে যাবে তখন কিন্তু আর বাঁচা থাকবে না। সেটাই বলা হচ্ছে আনএথিক্যাল বিহেভিয়ার হচ্ছে, এটা কনসিকুয়েন্সটা অনেক বেশি খারাপ অবস্থা। যেমন আপনি যদি কোনো খারাপ কাজ করেন, আপনি প্রতিদিন ঘুষ খান, সমস্যা নেই, যদি একদিন ধরা পড়ে যান তাহলে ইউ লস ইউর জব, আপনার জব হারাই ফেলবেন, আপনার রিপুটেশন যা আছে সব নষ্ট হয়ে যাবে। ইভেন আপনার ফ্যামিলি মেম্বার যিনি আপনার ওয়াইফ স্পাউস আপনাকে পছন্দ করবে না, ঠিক আছে, আপনি যদি আনএথিক্যাল বিহেভিয়ার ধরা পড়ে যান। অর্গানাইজেশন ক্যান লস দ্য ক্রেডিবিলিটি, যদি অর্গানাইজেশন ক্ষেত্রে যেটা হবে, সে তার যত পরিমাণ ক্রেডিবিলিটি ছিল তার সব নষ্ট হয়ে যাবে, প্রোডাক্টিভিটি ডিক্লাইন করে ফেলবে, অর দ্য বিহেভিয়ার ক্যান রেজাল্ট সিগনিফিক্যান্ট ফাইন, অথবা ওই অর্গানাইজেশন নামে অনেক পরিমাণ ফাইন আসতে পারে, ইভেন এন্ড অর ফাইন্যান্সিয়াল লস। দিস ইজ দ্য কনসিকুয়েন্স অফ আনএথিক্যাল বিহেভিয়ার। আমরা পরবর্তীতে আমরা দেখবো আনএথিক্যাল বিহেভিয়ারের কনসিকুয়েন্স গুলা কি কি। আমরা আনএথিক্যাল বিহেভিয়ার কনসিকুয়েন্স বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, অর্গানাইজেশনের জন্য কনসিকুয়েন্স কি, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কনসিকুয়েন্স কি, প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের কনসিকুয়েন্স কি, সেগুলো আমরা দেখি। Unethical behavior has serious consequences both individuals and organizations. আমরা একটু আগে বলছি ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে কি হবে, আপনি আপনার চাকরিটা হারাবেন, আপনার রিপুটেশন নষ্ট হয়ে যাবে। অর্গানাইজেশনের ক্ষেত্রে কি হবে, অর্গানাইজেশন তার ক্রেডিবিলিটি নষ্ট করে ফেলবে, তার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে, তার প্রোডাক্টিভিটি ডিক্লাইন করে ফেলবে। বিহেভিয়ার ক্যান রেজাল্ট সিগনিফিক্যান্ট ফাইন, তার নামে সিগনিফিক্যান্ট ফাইন আসতে পারে, এন্ড ফাইন্যান্সিয়াল, তার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লস হতে পারে। ইন্ডিভিজুয়াল কনসিকুয়েন্স, তাহলে আমরা এখানে আবার আলাদাভাবে সেগ্রিগেট ভাবে আমরা বলবো। তাহলে ইন্ডিভিজুয়াল কনসিকুয়েন্সেস কি, আপনাদের পরীক্ষা এরকম আসতে পারে যে কনসিকুয়েন্স অফ আনএথিক্যাল বিহেভিয়ার ইন individual consequence of unethical behavior. Describe the individual consequence of unethical behavior. Individual consequence গুলা কি? For the individual, a loss of reputation may result in loss of earning potential. সে যে পটেনশিয়াল আর্নিং আছে সেটা তার লস করে ফেলবে, তার চাকরি হারাবে, প্রফেশনাল স্ট্যাটাস হারাবে, ঠিক আছে, তার যে প্রফেশনাল স্ট্যাটাস আছে সেটাও হারাই ফেলবে। রিপুটেশন, someone who behaves ethically, your relationship partner, আপনার যে রিলেশনশিপ পার্টনার আছে সেগুলো আপনি লস করে ফেলবেন। রেসপেক্ট অফ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধব যারা জানবে যে আপনি এরকম খারাপ কাজ করছেন এক জায়গায়, তারাও আপনাকে আর রেসপেক্ট করবে না, আপনার ফ্যামিলি মেম্বার যারা তারাও রেসপেক্ট করবে না। পজিশন ইন দ্য কমিউনিটি, আপনার যে সামাজিকতার যে সমাজের যে আপনার যে অবস্থান সেটাও আপনি হারাই ফেলবেন, এন্ড সো ফর্থ। এই জিনিসগুলো আপনি হারাবেন। তাহলে আপনাকে যদি পরীক্ষায় আসে যে ইন্ডিভিজুয়াল কনসিকুয়েন্স আনএথিক্যাল বিহেভিয়ার, অ্যাটলিস্ট আপনার এই পয়েন্টগুলো আপনি অবশ্যই বলতে হবে। আর্নিং পটেনশিয়াল, জব, ইউ উইল লস আর্নিং পটেনশিয়াল, লস জব, লস প্রফেশনাল স্ট্যাটাস, লস রিপুটেশন, লস ইউর রিলেশনশিপ পার্টনার, লস ইউর রেসপেক্ট অফ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, লস দ্য পজিশন ইন দ্য কমিউনিটি এন্ড সো ফর্থ। দেন আপনার যদি তাহলে প্রফেশনাল কনসিকুয়েন্স গুলো কি? Professional consequence. For a professional body, a significant loss of reputation. আমাদের যদি আইসিএমইবি কোনো মেম্বার বা আইসিএমইবি কোনো স্টুডেন্টও যদি কোনো কাজ খারাপ করে আসে, জানে সেখানে যে সে আইসিএমইবি স্টুডেন্ট, অথবা সে যদি ঠিক সাবজেক্ট পড়ে গিয়ে কাজটা করছে, তাহলে আলটিমেটলি কি হবে? আমার আইসিএমইবি রিপুটেশন লস হবে। If it were brought into disrepute, would undermine its credibility and ultimately
potentially is loss of institute status. মানে আলটিমেটলি কি হবে, সেই ইনস্টিটিউট স্ট্যাটাস হারাই ফেলতে পারে। For a corporation, loss of public confidence is likely to result in the failure and dissolution of the organization. ঠিক আছে, কর্পোরেশন অর্থাৎ যদি কোম্পানির ক্ষেত্রে যদি করা হয়, পরে কর্পোরেশনের ক্ষেত্রে লস অফ পাবলিক কনফিডেন্স এখানে আর থাকবে না, likely to result in the failure and dissolution of the organization. Consequence of the society. Society ক্ষেত্রে কি consequence? In the wider context, when such unethical behavior is identified, there is a greater damage as trust is undermined not only in the people and organizations directly affected, but also in similar bodies and institutions, on the fear that they also may be targeted or affected by the scandal. This is the trust that society bears for its organization. তাহলে আপনার যদি আমি বলি যে consequence of unethical behavior, then you will discuss individual consequence, you will discuss professional consequence, you will discuss consequence of the society. ঠিক আছে, বাট যখন আপনার পরীক্ষা যদি চাওয়া হয় শুধু ইন্ডিভিজুয়াল কনসিকুয়েন্স, তখন ইন্ডিভিজুয়ালটা বলবেন, যখন বলে প্রফেশনাল কনসিকুয়েন্স তখন প্রফেশনাল বলবেন, যখন বলে যে কনসিকুয়েন্স অফ সোসাইটি তখন কনসিকুয়েন্স অফ সোসাইটি বলবেন। তাহলে আমরা আনইথিক্যাল বিহেভিয়ার থেকে আমরা কি জানলাম? আনইথিক্যাল বিহেভিয়ার কি? আনইথিক্যাল বিহেভিয়ার কি বলেন একজন? আমরা কি বুঝি আনইথিক্যাল বিহেভিয়ার মানে? বিহেভিয়ার মানে কি? মানে এথিক্স ছাড়া যে আচরণগুলো এথিক্স এর বাইরে, এথিক্স অনুযায়ী কমপ্লাই হয় না, এগুলোই আনইথিক্যাল। আমরা যদি এগুলো না পড়তাম, এগুলো পড়ার আগ পর্যন্ত আমরা ইন জেনারেল সেন্সে আমরা জানি যে বিহেভিয়ার খারাপ মানে কি? আপনার সাথে খারাপ বিহেভ করা, রুড বিহেভ করা, আপনার সাথে উচ্চবাচ্য করা, আপনার সাথে আপনি গালিগালাজ করা, হ্যাঁ, এগুলো আমরা বিহেভিয়ার হিসেবে খারাপ বিহেভিয়ার হিসেবে জানি। কিন্তু আনইথিক্যাল বিহেভিয়ার বলতেছে, এই সংজ্ঞাটা এখানে কি বলছে এটা বলেন। Unethical behavior is an action that falls outside of what is considered morally right or proper for a person, a profession or an industry. Individuals can behave unethically, as can business professionals and politicians. তাহলে আমরা আনইথিক্যাল বিহেভিয়ার ইন্ডিভিজুয়াল করতে পারে, এবং এটা বিজনেসম্যানরাও করতে পারে, প্রফেশনালরাও করতে পারে, পলিটিশিয়ানরাও করতে পারে। ক্লিয়ার? স্যার হ্যাঁ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? দেখেন এখানে দেখেন আরেকটা টার্ম কি বলছে। আমরা সাধারণত বলি যে আসলে এটা কমন, এটা সমাজে সবাই করে, ঠিক আছে, এটা সাধারণ টার্ম, ওয়েল এভরিওয়ান ডাজ ইট, সমাজে সবাই এটা করে থাকে। এই যখন অবস্থা পৌঁছে যা, তখন আপনি বুঝেন আপনি যে এটা যে খারাপ কাজটা, সেটা খারাপও আর মনে হবে না, তখন এটা কি হবে, খারাপ কাজ সব ভালো হিসাবে ঠিক করে দেবে। তাহলে এই অবস্থা থেকে ফিরে আসা অনেক কঠিন কাজ। স্যার ভালো কাজ করতে হলে স্যার বলেন। স্যার ভালো কাজ তো অনেকে করতে চায় না স্যার, এই ক্ষেত্রে তো ওরা ওই পথই বেছে নেয়। আপনার নেটে মনে সমস্যা, আবার বলেন। আর আমি বলতে চাচ্ছি স্যার, যারা খারাপ কাজ করে এগিয়ে যাচ্ছে তাদের তো স্যার কেউ কিছু বলে না স্যার। সেই জন্যই তো বলতেছে করে সবাই এটা করে থাকে। আচ্ছা স্যার, ঠিক আছে, কিন্তু না, আপনার পরিবর্তন এক জায়গা থেকে না, এক জায়গা থেকে শুরু করতে হবে, আপনার পরিবর্তন হতেই হবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, নেক্সট আর কোশ্চেন আছে। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এখানে যে আমরা আনএথিক্যাল বিহেভিয়ার পড়লাম, ইন্ডিভিজুয়াল কনসিকুয়েন্স পড়লাম, হ্যাঁ, তো এখানে বিষয়টা হচ্ছে কোশ্চেনটা যদি এরকম থাকে যে ব্রিফলি ডিসকাস দা রুট অফ কি বলা যায় আনএথিক্যাল বিহেভিয়ার, সেক্ষেত্রে আমরা কতখানি ইয়ে করবো স্যার? রুট অফ এই যে তিনটা রুটই আছে, তিন ক্ষেত্রে হতে পারে। আপনার রুট বলতে যদি রুট তো হচ্ছে পন্থা আর কি। জি স্যার। এখানে রুটের ক্ষেত্রে আপনার হতে পারে এখানে যে যেমন হচ্ছে যে আপনার এই যে ইন্ডিভিজুয়াল, বিজনেস প্রফেশনাল, পলিটিশিয়ান,
এটসেট্রা দিয়ে দিতে পারেন। এখন ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে রুট কি? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে রুট কি? ওই যে আর্নিং পটেনশিয়াল, জব, প্রফেশনাল স্ট্যাটাস, এগুলো স্যার। এগুলো হচ্ছে রেজাল্ট। রুট তো আরেক জিনিস। রুট স্যার হতে পারে এটা কিভাবে করে আনএথিক্যাল বিহেভিয়ার সেটা হবে। তো রুট গুলো কি আমরা আসলে মনে হয় পড়ি নাই এখন? না, রুট পড়ি নাই। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ Sir, compliance with professional ethics is likely to be greater than the behavior is encouraged. এটা স্যার বুঝি নাই স্যার। বুঝি না, আবার বলেন। Compliance with ethical professional ethics is likely to be greater when the behavior is encouraged. এই জায়গাটা লাইনটা বুঝি নাই স্যার। এখানে বলতেছে আপনি প্রফেশনাল ইথিক্স কমপ্লায়েন্স তখনই বেশি হবে যখন when that behavior is encouraged. that behavior মানে কি? প্রফেশনাল ইথিক্স is encouraged or when unethical behavior is punished. যখন আপনার পজিটিভ বিহেভিয়ারকে যে আপনি যখন উৎসাহিত করা হবে এবং আনএথিক্যাল বিহেভিয়ারকে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে তখনই কমপ্লায়েন্স হবে। এটা বলা আছে প্রথমেই। থ্যাংক ইউ স্যার। জি স্যার। নেক্সট আর কোনো কোশ্চেন না থাকলে আমরা সামনের দিকে যাই। তারপর আমি যদি আপনাদের কোশ্চেন করি সেটা হচ্ছে যে কনসিকুয়েন্স গুলা কি কি? কনসিকুয়েন্স অফ আনএথিক্যাল বিহেভিয়ার কি কি কনসিকুয়েন্স বলছে? তিনটা কনসিকুয়েন্স গুলো বলেন। স্যার কনসিকুয়েন্সেস অফ মানে পার্সোনাল অ্যাসপেক্টে বলবো স্যার? শুধুমাত্র ব্রডার হেডে বলেন কনসিকুয়েন্স অফ আনএথিক্যাল বিহেভিয়ার ইন ইন্ডিভিজুয়াল কনসিকুয়েন্স, professional consequence, organizational, society. Yes sir. তিনটা বলছি আমরা, individual consequence, professional consequence, consequence of the society. Organization আছে না স্যার একটা? Organization ওই professional consequence এর ভিতরে পড়ে যাবে। ঠিক আছে? অর্গানাইজেশন কনসিকুয়েন্স হচ্ছে আপনার যেটা আপনার লস হচ্ছে ওই যে প্রফেশনাল ইস্যু কনসিকুয়েন্স এর ক্ষেত্রে আমরা দেখব। তাহলে ইন্ডিভিজুয়াল কনসিকুয়েন্সের ক্ষেত্রে কি হবে, কি হয়? ইন্ডিভিজুয়াল কনসিকুয়েন্স আনএথিক্যাল বিহেভিয়ারটা কি, এগুলো বলেন, পয়েন্টগুলো বলেন। আমরা আমাদের সম্ভাব্য আয়ের খাতটা হারাতে পারি, জব হারাতে পারি, আমাদের প্রফেশনাল স্ট্যাটাস হারাতে পারি, তারপরে আমাদের রিপুটেশন হারাতে পারি, রিলেশনের পার্টনারের সাথে রিলেশন হারাতে পারি, আমাদের ফ্যামিলি মেম্বার বা বন্ধুদের কাছে আমাদের রেসপেক্ট হারিয়ে ফেলবো, এবং হচ্ছে আমার যে পজিশনটা আছে কমিউনিটিতে সেটাও হারাতে পারি। এটা হচ্ছে পার্সোনাল কনসিকুয়েন্স। আরেকজন বলেন ইন্ডিভিজুয়াল কনসিকুয়েন্স। আর্নিং পটেনশিয়াল, জব, পটেনশিয়াল কি? আর্নিং পটেনশিয়াল কি হবে? হারাবো, লস হবে, লস হবে আর্নিং পটেনশিয়াল। রাইট, হ্যাঁ। লস প্রেজেন্ট জব, প্রফেশনাল স্ট্যাটাস, রিলেশনশিপ পার্টনার, to respect of your friend and family, position in community, and so forth. All are lost to থ্যাংক ইউ। দেন আমরা যদি বলি তাহলে প্রফেশনাল কনসিকুয়েন্স গুলা কি? প্রফেশনাল কনসিকুয়েন্স অফ আনএথিক্যাল বিহেভিয়ার একজন বলেন। প্রফেশনাল বডি তার স্যার রেপুটেশন হারাবে, তারপরে তার যে মানে বিশ্বাসযোগ্যতা আছে সেটা হারাবে স্যার, তারপরে হচ্ছে তার যে সমাজের যে আস্থা আছে স্যার সেটাও হারাবে। আর কি এমন হতে পারে আপনার যদি এরকম বেশি কনসিকুয়েন্স আনএথিক্যাল বিহেভিয়ার অ্যামাউন্টটা যদি মানে ওই পরিমাণটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কি হবে? ইনস্টিটিউশনাল স্ট্যাটাসটা হারায় ফেলবে আপনার। বা আইসিএমবি ইনস্টিটিউটে এমন কোনো বড় কোনো অঘটন ঘটে করে ফেলে, গভর্নমেন্ট কি করবে? বলবে যে না আইসিএমবি ইনস্টিটিউটের দরকার নেই। জি স্যার। ঠিক আছে, এরকম হইতে পারে প্রফেশনের ক্ষেত্রে। ঠিক এরকম অর্গানাইজেশনের ক্ষেত্রে হতে পারে, যখন কোনো অর্গানাইজেশন এরকম অর্গানাইজেশন বন্ধ করে দিবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কর্পোরেশনের ক্ষেত্রে যেটা অর্গানাইজেশন বলছি, পাবলিক কনফিডেন্স হারায় ফেলবে। পাবলিকটা কি করবে না, তখন এই যে স্টুডেন্ট আইসিএমবিতে আসে, স্টুডেন্ট আর আইসিএমবিতে আসবে না, ট্রাস্টার থাকবে না, ট্রাস্টার থাকবে না। ঠিক আছে, এজ এ রেজাল্ট যার ফলে কি হবে? অর্গানাইজেশন তার ডিজলভ হয়ে যাবে, অর্গানাইজেশন তার
ফেলিওর হয়ে যাবে ফুললি। ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট আরেকজন বলেন প্রফেশনাল কনসিকুয়েন্স কি? স্যার ফাইনালি আমরা মানে যদি আমরা এভাবে ইন্ডিভিজুয়ালি ভাবে অনেকেই আনএথিক্যাল বিহেভিয়ার করতে থাকি, তাহলে ফাইনালি আমরা যেখান থেকে এটা নিচ্ছি, ধরেন আমাদের আইসিএমবি, সেটা তার রিপুটেশন হারাবে এবং পাবলিক কনফিডেন্স হারাবে। এভাবে করতে করতে ইভেন সেটা অনেক হয়ে যেতে পারে, বিলুপ্তি হয়ে যেতে পারে, এরকমও করতে পারে আমাদের আনএথিক্যাল বিহেভিয়ার। ঠিক আছে, আপনি ঠিক কথাই বলছেন। এর ভিতরে আপনি ইন্ডিভিজুয়ালি এমন হতে পারে প্রফেশন সে নিজেও আনএথিক্যাল বিহেভিয়ার কাজ করতে পারে। যেমন আইসিএমবি আপনার খাতা কোশ্চেন আউট করে দিয়ে কয়েকজন তারা যারা ওখানে বডিতে আছে তারা কি করলো, গোটা কয়েকজনটা পাস করে দিল, কোশ্চেন আউট করে দিল, অথবা খাতায় কিছু লিখলো না, আপনি পাস করে দিল। ঠিক আছে? অথবা এমন কোনো বডির সাথে চুক্তি করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওই দিকে মানে কোনো একটা তাদের পিছনে একটা মানে আপনার একটা রিপোর্ট দিয়ে দিল। আমাদের কর্পোরেট অ্যাওয়ার্ড হয়, অ্যাওয়ার্ডে 2 নম্বরই করে অ্যাওয়ার্ড দিয়ে দিল। এরকম কোনো কিছু যদি হইতে পারে, প্রফেশন নিজেও সে কি করতে পারে, আমাদের মানে অর্গানাইজেশনটা নিজেও করতে পারে, আবার আমাদের দ্বারাও আক্রান্ত হতে পারে, আমাদের দ্বারাও এফেক্ট হতে পারে। রাইট, থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝলাম প্রফেশনাল কনসিকুয়েন্স গুলো কি হবে। দেখ হচ্ছে কনসিকুয়েন্স অফ দ্য সোসাইটি, সোসাইটির ক্ষেত্রে কি হবে একদিন বলেন। সোসাইটি স্যার প্রতিষ্ঠান বা একটা ব্যক্তির সেবা মানে যখন হবে মানে ইনফেক্টেড হবে অর্থাৎ আনএথিক্যাল বিহেভিয়ার হবে, তখন এটার সেবা থেকে সোসাইটিও বঞ্চিত হবে। আবার অনেক সময় দেখা যাবে কি ওই প্রতিষ্ঠানটার সেবা থেকেও বঞ্চিত হবে স্যার। এখানে কি বলছে দেখেন, এটা হচ্ছে একটা ওয়াইডার কনটেক্সট। এখানে আনএথিক্যাল বিহেভিয়ারের এফেক্টটা অনেক বড় মাপের ক্ষতি হয়। ঠিক আছে? ট্রাস্ট ইজ আন্ডারমাইন নট অনলি দ্য পিপল, শুধুমাত্র ওই নির্দিষ্ট লোক সংখ্যা অথবা অর্গানাইজেশনের উপরে এফেক্ট আসে না, ডিরেক্টলি এফেক্টেড বাট অলসো ইন সিমিলার বডি অর ইনস্টিটিউশন। ইভেন এটা এরকম হয়, সোসাইটি যখন হবে, আপনি যখন কোনো একটা ইনস্টিটিউটের মেম্বার আপনি খারাপ করছেন, অ্যাকাউন্টেন্ট, আপনি এরকম অ্যাকাউন্টেন্ট অনেক খারাপ করতে করতে তখন কি বলবে, যত অ্যাকাউন্টেন্ট আছে, যত অ্যাকাউন্টিং এর উপর লেখাপড়া করে সবাই খারাপ, সবাই খারাপ। জি স্যার, ঠিক আছে? যেমন স্যার অনেক সময় হুজুরদেরকে একতরফা বিভিন্ন ভাবে দোষ দেয়। হ্যাঁ, এই মাদ্রাসায় একটা হুজুর এরকম খারাপ করছে, ওইটা ওই রকম খারাপ করছে, দেখছেন এইরকম 5টা 7টা হুজুর খারাপ করছে। তার মানে যত হুজুর আছে যারা ইসলামে মানে আপনার ধর্মীয় লেখাপড়া করে ও সবাই খারাপ, সব খারাপ। বিভিন্ন জঙ্গি সংগঠনের কারণে পুরো মুসলিমের উপরে বিশ্ব দোষ দেয়, এরকম। এইটাই হচ্ছে সোসাইটি মানে কনসিকুয়েন্স। ঠিক আছে? তাহলে আমরা এই যে আনএথিক্যাল বিহেভিয়ার থেকে সবাই অ্যালার্ট থাকবো। সেই অ্যালার্টের জন্য আসলে এই টপিকগুলো ইন ডিটেলস আলোচনা করার উদ্দেশ্য। পরীক্ষায় কি থাকবে না থাকবে পরের জিনিস। আমি মনে করি আপনি যদি এই ইথিক্স চ্যাপ্টারগুলো পড়েন, আপনি নিজের মানে 5% ও 10% হলে আপনি ইথিক্যালি ইউ উইল বি ডেভেলপ। ওকে, আমরা আরেকটা স্লাইডে চলে যাব। হ্যাঁ, আমরা এখানে থেকে শুরু করতেছি। আপনাদেরকে আমি আনমিউট করে দিচ্ছি, মিউট অল। ওকে, এখন আমরা এতক্ষণ পর্যন্ত আমরা অনেক কিছু বললাম, কন্ট্রাক্ট কি, সেই সব কিছু বলার পরে আমরা দেখলাম আনএথিক্যাল বিহেভিয়ার কি, আমরা দেখলাম হ্যাঁ আনএথিক্যাল বিহেভিয়ার অনেক সমস্যা। এখন কোশ্চেন আসতেছে, আমি তো ডিলিমা পড়ে যাচ্ছি, কোনো একটা কাজ করতে গেলে আমি তখন চিন্তা করতে গিয়ে আসলে কি এটা কি ইথিক্যালি ঠিক হবে কি ঠিক হবে না। এই যে একটা পন্থায় যখন আপনি পড়ে যান, আপনি তখন বুঝতে পারবেন যে না এটা আনইথিক্যাল, তখন আপনি না হয় এটা করলেন না। আপনি যখন বুঝলেন যে এটা ইথিক্যাল, তখন আপনি কাজটা করলেন। যখন আপনি দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাবেন, এটা কি আসলে কি ইথিক আবার করবে কি করবে না, এটা এই ক্ষেত্রে যদি কি হবে, এই নিয়ে আপনি যখন টেনশনে পড়ে যান, তখন একটা বিশাল একটা ঝামেলা আসে। তাহলে আমরা জানা দরকার হচ্ছে ইথিক্যাল ডিলিমাটা কি। an ethical dilemma or ethical paradox or moral dilemma, এটার নাম হচ্ছে প্যারাডক্স বলতে পারেন। ডিলিমার আরেক নাম হতে পারে প্যারাডক্স। হ্যাঁ,
is a problem in the decision making process. এটা একটা বিশাল সমস্যা ক্রিয়েট করে আপনার ডিসিশন মেকিং ক্ষেত্রে। বিটুইন টু পসিবল অপশন, দুইটা যদি আপনার কাছে অপশন থাকে, সেই দুইটা অপশনের থেকে কোনটা বাইসা নিবেন, হ্যাঁ, এরকম প্যারাডক্স এবং এরকম ডিলেমা আপনার ক্ষেত্রে ডিসিশন ক্ষেত্রে মেকিং ক্ষেত্রে খুব সমস্যা করে। neither of which is absolutely acceptable from an ethical perspective. ঠিক আছে, বলছে কখন আপনি দুটো অপশনের ক্ষেত্রে আপনি ডিসিশন নিতে সমস্যা হবে, কখন, যখন দুইটা থেকে কোনটা অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল আপনি বের করতে পারতেছেন না। এটা ভালো হবে, এটাতে কিছু সমস্যা আছে, ওইটাতে কিছু সমস্যা আছে, এটা কিছু ভালো, ওইটাতেও কিছু ভালো, তাহলে আমি কোনটা করব? এটাই আসলে ডিলেমা, এটাই প্যারাডক্স। প্যারাডক্স মানে হচ্ছে আপনি অ্যাবসলিউটলি ডিসিশন নিতে পারতেছেন না, অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল বের করতে পারতেছেন না, দুইটা পসিবল অপশন আছে, এটা করতে পারেন, ওইটা করতে পারেন, এটা থেকে কোনটা বেটার হবে সেই জিনিসটা আপনি বের করে নেওয়াটাই ইথিক্যাল ডিলেমা অন দ্য গ্রাউন্ড অফ ইথিক্যাল ইস্যু। ইথিক্যাল ইস্যু থেকে যদি এটা হয়ে থাকে তাহলে এটা বলা হয় ইথিক্যাল ডিলেমা। আর অন্য ক্ষেত্রে যদি বলে সেক্ষেত্রে বলবো আমরা শুধু ডিলেমা, প্যারাডক্স। Although যদিও we face many ethical and moral problems in our life, যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ইথিক্যাল এবং মোরাল প্রবলেম পড়ে থাকি, most of them come from relatively straightforward and straightforward solution. আমরা বাস্তব জীবনে অনেক ইথিক্যাল এবং মোরাল প্রবলেমে পড়ি, কিন্তু সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলার কি থাকে, স্ট্রেটফরওয়ার্ড সলিউশন আছে, সমাধান আছে, যথাযথ সলিউশন সমাধান থাকে, যার দরুন আমরা বেশি সমস্যা করি না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড ইথিক্যাল ডিলেমাস আর এক্সট্রিমলি কমপ্লিকেটেড চ্যালেঞ্জ। প্রকৃতপক্ষে যদি ইথিক্যাল ডিলেমা আসে, আসলে এটা আপনার জন্য বিশাল এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, দ্যাট ক্যান নট বি ইজিলি সলভ, এটা সহজেই সলভ করা যায় না। Therefore, the ability to find the optimal solution for ethical dilemmas is critical to everyone. তাই আপনার এই অপটিমাম সলিউশন বের করা ইথিক্যাল ডিলেমার থেকে, হ্যাঁ, খুঁজে বের করা অবশ্যই এটা একটা কি আপনার প্রত্যেকের জন্য এটা একটা ক্রিটিক্যাল। তাহলে আমরা ইথিক্যাল ডিলেমা কি আমরা বুঝছি? ইথিক্যাল ডিলেমা হচ্ছে, হ্যাঁ, দুইটা যদি পসিবল অপশন থাকে, সেই অপশন থেকে এবং সেই অপশনগুলা অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল কোনো কিছু নাই, সেই থেকে কোনো ডিসিশন নেওয়াটাই হচ্ছে ইথিক্যাল ডিলেমা। আমরা আমাদের বাস্তব জীবনে অনেক ইথিক্যাল ডিলেমাতে পড়ে থাকি, কিন্তু অনেক ইথিক্যাল প্রবলেম এবং মোরাল প্রবলেম পড়ি, কিন্তু সেগুলোর সোজাসুজি সমাধান আছে বিধায় আমাদের ক্ষেত্রে সমস্যা হয় না। যদি সেই ক্ষেত্রে যদি ডাইরেক্টলি যদি কমপ্লিকেটেড অর্থাৎ এক্সট্রিমলি যদি ডিলেমা হয়ে থাকে এবং সেগুলা থেকে সলিউশন বের করা সবার জন্য কঠিন কাজ। Every person can encounter an ethical dilemma in almost every aspect of his life, including personal, social, and professional. All individuals need to be able to recognize an ethical dilemma and deal with it appropriately. সবাইকেই, হ্যাঁ, এই ইথিক্যাল ডিলেমাটা যথাযথভাবে রিকগনাইজ করার ক্ষমতা প্রয়োজন আছে, ক্ষমতা থাকার প্রয়োজন আছে, এন্ড ডিল উইথ ইট অ্যাপ্রোপ্রিয়েটলি, এবং এটাকে যথাযথভাবে ডিল করতে হবে। প্রেশার, চ্যালেঞ্জ, পার্সোনাল ইন্টিগ্রিটি অ্যাজ ওয়েল অ্যাজ বিজনেস স্কিলস, হুইচ ইজ why ethical acumen is an essential ingredient for a professional accountant. ঠিক আছে, অর্থাৎ আমরা একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে তার যত প্রেশার থাকুক, চ্যালেঞ্জ হোক, পার্সোনাল ইন্টিগ্রিটি অ্যাজ ওয়েল এজ তার বিজনেস স্কিল, সবগুলাই তাকে ইথিক্যাল অকিউমেন, নৈতিক আপনার প্রয়োগ করে, নৈতিকতা এখানে ইমপ্লিমেন্টেশন করা ইজ এন এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট ফর এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের এগুলা যথাযথ প্রয়োজনীয় উপাদান এই জিনিসগুলা। ঠিক আছে, তাহলে ইথিক্যাল ডিলেমা সলভ করার জন্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের যথাযথ অভিজ্ঞতা থাকতে হবে, যথাযথ প্রেশার নেওয়ার ক্ষমতা থাকতে হবে, পার্সোনাল ইন্টিগ্রিটি থাকতে হবে, তাহলেই সে শুধুমাত্র ইথিক্যাল ডিলেমাতে যথাযথ ডিসিশন নিতে পারবে। এখন ইথিক্যাল ডিলেমা ইন বিজনেসের ক্ষেত্রে কি হবে? আমরা বলছি ইথিক্যাল ডিলেমা তার পার্সোনাল লাইফের কথা,
বা ইথিক্যাল ডিলিমা ইন জেনারেল কথা আমরা প্রথম বলছি। এখন যদি আমরা বলি ইথিক্যাল ডিলিমা ইন বিজনেস, আপনার ব্যবসার ক্ষেত্রে ইথিক্যাল ডিলিমাটা কি? ইথিক্যাল ডিলিমাস আর স্পেশালি সিগনিফিকেন্ট ইন প্রফেশনাল লাইফ as they frequently occur in the workplace. Some companies and professional organizations that is adhere to their own ethical standards. Ethical dilemma are especially significant in professional life. ঠিক আছে, আপনি যখন প্রফেশনাল লাইফে ঢুকবেন তখন এটা আপনার ক্ষেত্রে এটা সিগনিফিকেন্ট থাকবেই। as they frequently occur in the workplace, আপনার কাজের ক্ষেত্রে এটা প্রায়ই ঘটবে এরকম। Some companies and professional organizations adhere to their own code of ethics and ethical standards. কিছু কোম্পানি দেখবেন, বিভিন্ন বড় বড় কোম্পানিতেও দেখবেন তাদের নিজস্ব কি আছে, কোড অফ এথিক্স আছে এবং তার ইথিক্যাল স্ট্যান্ডার্ড দেওয়া আছে, কি কি কাজ করবেন, কিভাবে করবেন, কোনগুলো করা উচিত, সেই ইথিক্যাল স্ট্যান্ডার্ড এবং ইথিক্যাল কোড দেওয়া আছে। ইভেন প্রফেশনাল অর্গানাইজেশনের তো আছেই, আইসিএবি সহ অন্যান্য সব প্রফেশনাল অর্গানাইজেশনের কোড অফ এথিক্স এবং ইথিক্যাল স্ট্যান্ডার্ড আছে। ভায়োলেশন অফ স্ট্যান্ডার্ডস মে লিড টু ডিসিপ্লিনারি স্যাংশন। ঠিক আছে, কেউ যদি ইথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো ভায়োলেট করে তাকে আপনার শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করা হবে। Almost every aspect of the business can become a possible ground for ethical dilemma. It may include the relationship with the co-worker. ঠিক আছে, মানে প্রতি ক্ষেত্রেই আপনার এথিক্যাল ডিলেমা পড়তে হতে পারে। সেটা হইতে পারে রিলেশনশিপ উইথ দ্য কোয়ার্কারের সাথে রিলেশনশিপে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ক্লায়েন্টের ক্ষেত্রে এন্ড বিজনেস পার্টনারের ক্ষেত্রে। তাহলে ইথিক্যাল ডিলেমা বিজনেসের ক্ষেত্রে কি আসতে পারে, আপনার প্রতি অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই আপনার ইথিক্যাল ডিলেমা তৈরি হয় ব্যবসায়িক ক্ষেত্রে, এবং সেটা কিসের মাধ্যমে হতে পারে, কোয়ার্কারের মাধ্যমে সাথে হতে পারে, ম্যানেজমেন্টের সাথে হতে পারে, ক্লায়েন্টের সাথে হতে পারে, বিজনেস পার্টনারের ক্ষেত্রে হতে পারে। The people's inability to determine the optimal solution for ethical dilemmas in the professional setting may result in serious consequence for business and organization. যদি একজন লোক সে যদি ইনেবিলিটি থাকে, তার যদি এবিলিটি না থাকে, ইনেবল হয় টু ডিটারমাইন অপটিমাল সলিউশন নিতে পারে না, সেই ক্ষেত্রে সেটিং মে রেজাল্ট ইন সিরিয়াস কনসিকুয়েন্স ফর বিজনেস এন্ড অর্গানাইজেশন। This situation may be common in companies that value results the most. In order to solve ethical problems, companies and organizations should develop strict ethical standards for their employees. অর্থাৎ বলতেছে অর্গানাইজেশন কি করতে হবে, এই ক্ষেত্রে যদি তার ভালো অবস্থা নিতে চায় তাহলে অর্গানাইজেশন অবশ্যই ইথিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে। তার এমপ্লয়িদের ইথিক্যাল স্ট্যান্ডার্ড কি হবে, সেগুলা মানে রিটেন থাকতে হবে। এভরি কোম্পানি মাস্ট ডেমনস্ট্রেট ইটস কনসার্ন রিগার্ডিং the ethical norms within the organization. In addition, the companies may provide ethical training for their employees. অনেক অর্গানাইজেশন দেখবেন ইথিক্যাল ট্রেনিংও দেওয়া হয়। Identifying ethical dilemma. Ethical dilemma আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? In identifying ethical dilemmas, it is important to understand how they arise. আপনার আইডেন্টিফাই করার জন্য ইথিক্যাল ডিলেমা আপনার প্রথম কাজ হচ্ছে, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ দে অ্যারাইজ। এই ডিলেমাটা কিভাবে অ্যারাইজ হয়েছে, কিভাবে আপনার সৃষ্টি হলো। ইথিক্যাল ডিলেমাস ক্যান এক্সিস্ট বিটুইন ডিফারিং সোর্সেস অফ ভ্যালুজ। হ্যাঁ, ইথিক্যাল ডিলেমা আসতে পারে কোথায় কোথায় থেকে, সোসাইটি থেকে, ইন্ডিভিজুয়ালস থেকে, প্রফেশনাল বডি অ্যান্ড দ্য নর্মস এজ সেট, কোম্পানিজ দেমসেলভস। ইথিক্যাল ডিলেমা সোর্সগুলা কি কি? সোর্সেস অফ ইথিক্যাল ডিলেমা, সোসাইটি সমাজ থেকে ইথিক্যাল ডিলেমা তৈরি হয় থ্রু দ্য লেজিসলেটিভ প্রসেস। ঠিক আছে, আপনার লেজিসলেটিভ প্রসেসের মাধ্যমে সোসাইটি থেকে আপনার ইথিক্যাল ডিলেমা ক্রিয়েট করা হয়। ইন্ডিভিজুয়াল থেকে থ্রু দেয়ার পার্সোনাল ভ্যালু, আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনাল ভ্যালু এক এক রকম, সেখান থেকে ইথিক্যাল ডিলেমা তৈরি হয়ে যায়। প্রফেশনাল বডি থেকে ওই ইথিক্যাল ডিলেমা আসে, কারণ একটা প্রফেশনাল বডিরা তারা কি করে, নর্ম সেট করে, ওই সেট থেকেই কি হয়, ইথিক্যাল ডিলেমা তৈরি হয়। কোম্পানি দেমসেলফ, কোম্পানি নিজেদের ভিতর থেকেও কি হতে পারে, ইথিক্যাল ডিলেমা তৈরি হতে পারে। তাহলে ইথিক্যাল ডিলেমার সোর্সগুলো হচ্ছে এই চারটা জিনিস: সোসাইটি, ইন্ডিভিজুয়ালস, প্রফেশনাল বডি, কোম্পানি দেমসেলফ। তাহলে এখানে কোথায় থেকে আসলো এই জিনিসটা আইডেন্টিফাই করা এবং এই জিনিসটা বোঝাটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আপনি বুঝতে পারেন কোথা থেকে ইথিক্যাল ডিলেমাটা সৃষ্টি হচ্ছে, তখন আপনি ওই রিলেটেড ওখান থেকে আপনি ইনফরমেশন নিয়ে এবং ওখান থেকে আপনি নলেজ এবং স্কিল ডেভেলপ করে আপনি এখান থেকে আপনি অপটিমাল সলিউশনটা বের করতে পারবেন।
হাউ টু আইডেন্টিফাই ইথিক্যাল অ্যান্ড ইথিক্যাল ডিলেমা। ইথিক্যাল ডিলেমা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? ইথিক্যাল ডিলেমা অ্যারাইজ when the boundaries of right or wrong are not clear. আপনার যে রাইট কোনটা রং সেই বাউন্ডারি আপনার যদি ক্ষেত্রে যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আপনার কি হবে? ইথিক্যাল ডিলেমা অ্যারাইজ হবে। when individual is faced with two options, the choice, এটা আমরা আগে বলছি যে যদি তার দুটো অপশন থাকে, the choice between making a better choice or the least wrong, the individual must choose what to do. What makes ethical decisions hard is that they often are such unpalatable choice. It is clear that what is not an ethical dilemma is when there is a choice between what is good for me and what is prescribed by professional standards. Doing what I want for my own reasons is not a professional choice, but a personal preference, and therefore has no place in ethical reasoning. এখানে some examples of ethical examples of dilemma which might occur, আপনার কিছু এক্সাম্পল দিচ্ছি কিভাবে আপনার ethical dilemma হতে পারে। এই যে এক্সাম্পল গুলো আপনারা বই থেকে এবং আইফাকের কোড অফ ইথিক্স থেকে এই এক্সাম্পল গুলা দেখবেন। ethical dilemma নিয়ে এখানে কি কি বলছে এক্সাম্পল গুলা, এই এক্সাম্পল গুলাই আপনার কেস স্টাডি, এই এক্সাম্পল গুলাই কি কেস স্টাডি। এটার জন্য আলাদা কেস স্টাডির কোনো বই পাবেন না, কোনো কিছু না। এই যে আপনার যে এক্সাম্পল দিল ডিলিমার যে এক্সাম্পল গুলা, সেই ডিলিমাই আপনার কেস স্টাডি। মাই ব্রাদার হ্যাজ জাস্ট গট এ গ্রেট জব as managing director of a successful business which also happens to be one of my biggest clients. Does it matter? আপনার ভাই এমন একটা জায়গায় জব পেল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, খুব সাকসেসফুল একটা বিজনেস, যেখানে যেই কোম্পানিটা যে বিজনেসটা আপনার একটা সবচেয়ে বড় ক্লায়েন্ট। এই ক্ষেত্রে কি আপনার ইথিক্যাল ডিলেমা আছে কি না? ডাজ ইট ম্যাটার? এটা কি কোনো সমস্যা আছে? এটা আমার কোশ্চেন রইলো, এগুলো নিয়ে চিন্তা করবেন, পরবর্তীতে আমরা আলোচনা করবো। Our firm has taken out an advert in the local paper to promote our service. আমার একটা ফার্ম আছে, হ্যাঁ, এসউদ্দিন এন্ড অ্যাসোসিয়েটস, ঠিক আছে, আমার নিজের আমি পার্সোনাল আমি একটা ফার্মের রেজিস্ট্রেশন নেওয়া আছে, এসউদ্দিন এন্ড অ্যাসোসিয়েটস কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। এখন আমি আমার এই ফার্মের নামে অ্যাডভার্টাইজিং এর দিলাম, লোকাল পত্রিকায় দিলাম যে আমি আমার এই সার্ভিসগুলো প্রোভাইড করি, খুব ভালো সার্ভিস প্রোভাইড করি, আপনার নির্ভরযোগ্যভাবে আমার এখান থেকে সার্ভিস দিতে পারেন। However, it says that we are expert in tax and none of the partners have that expertise. আমি বলছি আমি ট্যাক্সে খুব ভালো পারি, খুব সবচেয়ে বেশি প্রেফারেন্স দিতে পারি, আমি এই ক্ষেত্রে খুব এক্সপার্ট, কিন্তু আমার এখানে কোনো পার্টনার নাই যে এলো ট্যাক্সের এক্সপার্ট আছে। তাহলে আই ফিল আনকমফোর্টেবল, বাট হোয়াট ক্যান আই ডু? তাহলে এটা কি, এই ক্ষেত্রে আমি কি করলাম? আমি কি আসলে এটাকে ঠিক করছি ঠিক না? এই ক্ষেত্রে ডিলেমাটা কি? ঠিক আছে। তারপর I have had a client for many years who has always taken me for dinner after his year in to celebrate and say thank you. This year he said he's done rather well, so he offered to take me golfing for the weekend in St. Martin. Should I accept? ঠিক আছে। এখন আমার একটা ক্লায়েন্ট, সে প্রতি বছরে কি করে, আমাকে বছর শেষে সে ডিনারের দাওয়াত দেয়, ঠিক আছে, আপনার বর্ষপূর্তি উদযাপনের জন্য, এবং আমাকে তারা মানে সে কি করে ধন্যবাদ জানা। এই বছর তার ব্যবসা নাকি খুব ভালো হয়েছে, এই জন্য সে আমাকে অফার করলো আমাদেরকে সপ্তাহব্যাপী সেন্ট মার্টিনে নিয়ে যাবে, সেখানে গল্ফিং এর সুযোগ দিবে, এবং এই যে সিচুয়েশনটা সেটাকে আমি কি অ্যাকসেপ্ট করবো কিনা। তাহলে এই যে আমি উপরে যে কয়েকটা এক্সাম্পল দিলাম, in response to each of the instance, IFA code gives guidance on how to avoid conflict of interest and threats to independence and how to deal with confidential issues. তাহলে আপনারা আইফাকে কোড অফ ইথিক্সটা এই রিলেটেড গুলো আপনারা পড়াশোনা করবেন। নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে আমরা আর সামনের দিকে আগাবো না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা এখানেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। স্যার আমার ছোট একটা কোয়েশ্চেন ছিল, বেসিক্যালি স্যার কেস স্টাডিজ গুলা আমি যদি সলিউশন করতে চাই তাহলে আমার তো বেসিক্যালি ওই যে এথিক্যাল যে প্রিন্সিপাল এথিক্যাল কোড অফ কন্ডাক্ট যেগুলো আমরা শিখছি কোড অফ ইথিক্স করতে হবে, এবং সেখানে দেখবেন এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে।
জি স্যার। ইলাবোরেট যেখানে আছে। হ্যাঁ আচ্ছা, বেসিক্যালি আমি তো ওই যে ইন্টিগ্রিটি, অনেস্টি ওইসবের বেসেই তো আমি বেসিক্যালি এগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এইসবের এই পাঁচটা প্রিন্সিপালের উপর ভিত্তি করে আপনি লিখবেন। আমি আমার এই 5টা প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমি এই কেসগুলো আমি সলভ করতে পারবো, এটাই হচ্ছে মেইন কথা, রাইট? থ্যাংক ইউ স্যার। একজন বলেন। হ্যাঁ বলেন স্যার। তাহলে যে একটা কেস স্টাডি যেটা বললেন যে আমি একজন প্রফেশনাল হিসেবে আমি আজকে আলোচনা করব না, আজকে আপনারা দেখবেন এগুলা নিয়ে এই মানে কেস স্টাডি যে তিনটা বলছি, তিনটা কালকে নেক্সট ক্লাস আমাকে কোশ্চেন করে এবং আপনি পড়ে এসে আপনি বলবেন আমাকে। স্যার এটা বলতাম যে এটা তো আমাদের ওখানে আছে, আমরা প্রফেশনাল হলে অ্যাডভার্টাইজ দিতেই পারবো না, তাহলে এটা তো প্রথমেই এটা আপনি ওখানে দেখেন আপনার কোড অফ এথিক্স এর লেখা আছে কি কি করতে পারবেন, অ্যাডভার্টাইজিং দিতে পারবেন কি পারবেন না, আপনি কি কোম্পানির ইয়াতে উইকেন্ডে কি আপনি দিতে পারবেন কি পারবেন না, সেগুলো বলা আছে। না স্যার ওগুলো সবই না করা আছে। হ্যাঁ আমি একটু মানে 2-3টা পয়েন্ট দিয়ে দিচ্ছি, এই জন্য আপনি ওখানে দেখবেন যে এরকম 20-30-50টা পাবেন, আপনি সবগুলো দেখবেন। এই দেখার উদ্দেশ্য নিয়ে আমি এটা আসলে দিয়ে দিচ্ছি এখন। আচ্ছা স্যার, একটা ভিন্ন প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, এই যে নভেম্বরে একটা পরীক্ষা আছে, তো আমাদের তো আসলে ওই সেশনের না, আমরা যদি কেউ এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য ওই পরীক্ষা অ্যাটেন্ড করতে চাই, সেটা কি সম্ভব স্যার? না, সম্ভব না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি শাহজান বলছি। আমি একটু জানতে চাচ্ছিলাম নভেম্বরে যে পরীক্ষার সামনে আমি জানুয়ারি জুন 2020 সেশনে অ্যাডমিশন নিয়েছি। এখন স্যার এই আমার আগে 3-4টা চ্যাপ্টার পড়া আছে স্যার। হ্যাঁ এখন এই পরীক্ষাটা যদি মানে অ্যাটেন্ড করতে চাই অল্প সময়ের ভিতরে, কিভাবে আগাইলে মানে একটু পরামর্শ দিতেন যদি সংক্ষেপে স্যার। সমস্যা আমার যে শীট আমি যে দেখলাম আপনাদের গ্রুপে, আমি দেখলাম আমার ফুল কোর্সের শীট দেওয়া আছে, আপনি ফুল কোর্সের শীটগুলো দিয়ে মোটামুটি ভাবে করতে থাকেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, কম বেশি পাবেন, সমস্যা হবে না। আর স্যার আমি স্যার অ্যাকাউন্টিং চিটাগং ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং 5-6 ব্যাচের স্টুডেন্ট স্যার। হ্যাঁ সমস্যা নাই, সমস্যা হবে না। আপনি এখনো পড়া বসলে আরো 1 মাসের উপরে সময় আছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের নেক্সট ক্লাসের মধ্যে কি এথিক্যাল কনফ্লিক্টটা শেষ হয়ে যাবে? হ্যাঁ আমরা ওইভাবেই কোড ডিজাইন করা আছে, নেক্সট ক্লাসে এথিক্যাল কনফ্লিক্ট শেষ করে দিব। ওকে স্যার। আর কোনো কোশ্চেন আছে স্যার? পরীক্ষা যারা পরীক্ষা দিবে এর ভিতরে কি স্যার মোটামুটি আমাদের সিলেবাসটা কভার হতে পারে স্যার? যারা পরীক্ষা দিবে ওই সিলেবাস এখানে কভার হবে কিভাবে? ওটা তো গত সেশনের পরীক্ষা, এটা এই সেশনের না। জি স্যার। আর কোনো কিছু কোশ্চেন আছে? আমরা বলি ইথিক্যাল ডিলেমাটা কি কি বলছিলাম, একজন বলেন তো। ইথিক্যাল ডিলেমা হচ্ছে স্যার আমরা কোনটা মানে দুইটার মধ্যে কোনটা অ্যাকচুয়ালি আমি গ্রহণ করব সেটা বুঝতে না পারাটাই হলো ইথিক্যাল ডিলেমা। কেন বুঝতে পারি না, কারণটা কি বলছি? It is decision making process between two possible option. এখানে দুইটা অপশন থাকে, আমার কাছে মনে হচ্ছে দুইটাই বেটার, কোনটা নিব এটা মানে অ্যাকসেপ্টেবল, মানে কোনটা ডাইরেক্টলি অ্যাকসেপ্টেবল অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল পাওয়া যাচ্ছে না। স্যার এই এথিক্যাল ডিলেমা থেকে স্যার এই এথিক্যাল ডিলেমা থেকে বাঁচার জন্য আমাদের আইফাক কোড অফ কন্ডাক্ট আমাদেরকে অনেক হেল্প করবে, তাই তো? আরেকজন বলেন ইথিক্যাল ডিলেমা বলতে কি বুঝছি আমরা? এটা হলো স্যার মরালিটির ব্যাপার। যখন স্যার আমার সামনে দুটো অপশন থাকবে, বাট দুটার কাছে মনে হবে দুটোই অ্যাকসেপ্টেবল, বাট আবার কোনটা অ্যাকসেপ্টেবল না, তখন স্যার আমাকে ডিলেমা থেকে সলিউশন, অপটিমাল সলিউশন, সবসময় আমরা কি সলিউশন আমরা চাবো? অপটিমাল সলিউশন বের করা। অপটিমাল সলিউশন বের করা কাজটা অনেক ক্রিটিক্যাল কাজ, এত সহজ জিনিস না, তাই না? জি স্যার। হ্যাঁ, অপটিমাল সলিউশন বের করা অনেক কঠিন কাজ। তবে সেই অপটিমাল সলিউশন বের করতে হলে আমাদের যেটা জানতে হবে সেটা আমাদের কিছু এক্সপার্টাইজ হতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, আমাদের কোনো ইয়ে করতে হবে। এই জন্যই আমরা বলি যে আইসিএমবি একটা প্রফেশনাল বডি মেম্বার হলে সেই এই যখন কমপ্লিট বিজনেসের ক্ষেত্রে এবং অর্গানাইজেশন ক্ষেত্রে এই আইসিএমবি মেম্বারদেরকে প্রেফারেন্স দেওয়া হয়। এই জন্য দে আর মোর ক্যাপেবল টু সলভ দ্য ইথিক্যাল ডিলেমা।
ঠিক আছে স্যার এটা কি যে আমাদের যে মানে আইফাকের যে এথিক্স আছে স্যার, এথিক্যাল পয়েন্টগুলো 5টা, এই 5টাই কি শুধু আমাকে প্রবলেম থেকে না এটা আসলে ডিলিমা কার কি ইথিক্যাল ডিলিমা বলতে এটা যদি শুধু অনলি ফর ইথিক্যাল গ্রাউন্ড দ্যাট ইজ কল ইথিক্যাল ডিলিমা। আমরা ডিলিমা প্রতি সেকেন্ডেই পড়ি। জি স্যার। ঠিক আছে, প্যারাডক্সের থেকে অপটিমাল সলিউশনটা বের করে নেওয়া। যেহেতু এটা ইথিক্সের চ্যাপ্টার পড়াচ্ছি এজন্য আমরা বলতেছি এটা ইথিক্যাল ডিলিমা। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট একজন বলেন আমরা ইথিক্যাল ডিলিমা বিজনেসের ক্ষেত্রে কি হতে পারে? অথবা আরেকজন বলেন যে ডিলিমা ইথিক্যাল ডিলিমা সোর্সগুলো কি কি? সোর্স গুলো হচ্ছে সোসাইটি, ইন্ডিভিজুয়ালস, প্রফেশনাল বডি, কোম্পানিজ দেমসেলভস। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে মেইনলি হচ্ছে ইথিক্যাল ডিলিমা আসার সোর্সগুলো হচ্ছে 4টা সোর্স। এই সোর্সটা আইডেন্টিফাই করতে হবে কোথায় থেকে আপনি ইথিক্যাল ডিলিমা কিসে থেকে আসছে। যদি আপনি সোর্স থেকে আইডেন্টিফাই করতে পারেন তখন আপনার ডিসিশন নিতে সহজ হবে। আপনি অল্টারনেট আপনি দেখতেছেন এটা কি করবেন এই মুহূর্তে, তখন আপনার জানতে হবে, বুঝতে হবে যে এটা আসলে এটা কোন জায়গার ইম্প্যাক্ট থেকে আসছে। এটা কি আপনি অর্গানাইজেশনে কোম্পানি নিজ থেকেই কোম্পানি ডিসিশন থেকে আসছে, তখন আপনি কোম্পানি জিনিসপত্র নিয়ে আলোচনা করলে চেষ্টা করলে আপনি সলিউশনটা বের করে ফেলবেন। আপনি যদি দেখেন যে প্রফেশনাল বডি থেকে আসছে, তখন প্রফেশনাল বডি কোড অফ ইথিক্স কি বলে ওইটা দেখলেই আপনি পাবেন। আপনি যদি ইন্ডিভিজুয়াল থেকে আসেন তাহলে আপনি ইন্ডিভিজুয়াল জিনিস নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে, সোসাইটি হয় তাই সোসাইটি নিয়ে আপনি চেষ্টা করবেন। এই হচ্ছে ইথিক্যাল ডিলিমা থেকে অপটিমাল সলিউশন বের করা ওয়ে। প্রথমে হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, জি স্যার। আরেকজন বলেন সোর্স অফ ইথিক্যাল ডিলিমা। Society, individuals, professional body, and companies themselves. This is identifying ethical dilemma. How to identify an ethical dilemma? Ethical dilemma আমরা কিভাবে আইডেন্টিফাই করব? স্যার শেষ করতে হবে। শেষ করবোই তো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, আমাদের নেক্সট আমরা ক্লাসে আমরা অন্য কোশ্চেনের আনসার দিব। আপনাদের খুব শর্টে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার একটা কোশ্চেন হচ্ছে স্যার যে আপনি যে কেস স্টাডি যে দিলেন স্যার, আজকের মতো শেষ করতে হয়। হ্যাঁ, 2 মিনিট। হ্যাঁ বলেন। কেন কোশ্চেন করতেছিলেন বলেন। স্যার আমি স্যার শাকিলুজ্জামান স্যার। হ্যাঁ স্যার কোশ্চেনটা হচ্ছে যে আপনি যে কেস স্টাডি গুলো দেখাইলেন আজকে স্যার, হ্যাঁ, তো আপনি যে কোড অফ এথিক্স এর যেগুলো পড়াইছিলেন স্যার, ওইগুলো যদি আমরা ফলো করি তাহলে তো ইনশাআল্লাহ আমরা কেস স্টাডি গুলো সলভ করতে পারবো স্যার। ইনশাআল্লাহ ওইগুলো বই ওই কোড অফ এথিক্স আজকে গিয়ে দেখবেন, আজকে দেখবেন, নেক্সট ক্লাসের আগে আপনারা দেখবেন, ওখানে एग्जांपल গুলো দেওয়া আছে বিভিন্ন জায়গায়, সবাই ওই एग्जांपल গুলো দেখবেন। স্যার ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? থ্যাংক ইউ স্যার।